আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। ইতিমধ্যেই তোমাদের সকলের ক্লাস শুরু হয়ে গিয়েছে কলেজে, এবং তোমাদের ক্লাস শুরু হওয়ার পর থেকে আমরা আহ, নিয়মিত তোমাদের থেকে বিভিন্ন রকম প্রশ্ন পাচ্ছি। কারণ তোমরা তোমাদের একটা নতুন লাইফ শুরু করছো, কলেজ জীবন শুরু করছো। তোমাদের বিভিন্ন রকম প্রশ্ন, তোমাদের বিভিন্ন রকম সমস্যার তোমরা এখন সম্মুখীন হচ্ছ, যে কলেজের সাথে তাল মিলিয়ে কীভাবে চলবো, প্রেশার অনেক বেশি, কীভাবে হ্যান্ডেল করব, কোন বই পড়বো, কোন ক্যালকুলেটার ইউজ করব, রুটিন কীভাবে মেনটেন করবো, এ ধরনের বিভিন্ন নানা রকম প্রশ্ন তোমাদের মনে এখন দেখা দিচ্ছে খুবই স্বাভাবিকভাবে। তো আমাদের কাছে মনে হলো যে না, এখন হচ্ছে আমাদের একটা সেমিনার প্রয়োজন বা একটা সময় কাটানোর প্রয়োজন তোমাদের সাথে, তোমাদের প্রশ্নগুলোকে নিয়ে, যেখানে আমরা কিছু তোমাদের দিক নির্দেশনা দিতে পারবো এবং তোমাদের মনে যেসব প্রশ্ন সেগুলো হচ্ছে অ্যান্সার করতে পারবো। সেই জন্য তোমাদের সাথে আছে আমি মিতুল রহমান অন্তর, আমি সাইফুল ইসলাম তুষার, আমি নিহাদ শাহরিয়ার সিয়াম, আমি আসির রঞ্জন খান। ওকে। তো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা হচ্ছে তোমাদের যে প্রশ্নগুলো আমাদেরকে ইতিমধ্যে জানিয়েছো, আমরা চেষ্টা করবো আজকের সেমিনারে সবগুলো অ্যান্সার করার। এবং এছাড়াও তোমাদের আরও যে কোনো প্রশ্ন থাকলে তোমরা হচ্ছে এই ভিডিওর কমেন্টে সেটা জানাবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের এই প্রশ্নগুলোর অ্যান্সার করার, এবং চেষ্টা করবে তোমাদের ফ্রেন্ডদের সাথে এই সেমিনারটি শেয়ার করে ফেলা, যেন তারাও তাদের প্রশ্নগুলোর অ্যান্সার খুঁজে ফেলতে পারে। তো আজকের হচ্ছে আমাদের এই সেমিনারে শিরোনামে চলে যাচ্ছি। আমাদের সময় খুবই প্রচলিত একটা কথা ছিল যে ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার। হ্যাঁ, যে আমাদের ফার্স্ট ইয়ারে খুব বেশি পড়াশোনা করার দরকার নেই, এখানে কলেজ জীবন শুরু হচ্ছে, একটু মজা করব, আনন্দ করব। সেকেন্ড ইয়ার থেকে সিরিয়াস মতো পড়াশোনা করে এরপরে হচ্ছে আমরা এইচএসসি পরীক্ষায় অ্যাপিয়ার করব। বাট আসির, তোমার কাছে আমার প্রশ্ন, বর্তমান সময়ে আসলে কি ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার এরকম সিস্টেম আছে, নাকি ফার্স্ট ইয়ারে আসলে টেক কেয়ার করা উচিত? না, আসলে থ্যাংক ইউ ভাইকে, যেহেতু অলরেডি ওরা হচ্ছে গিয়ে ফার্স্ট ইয়ার শুরু হয়ে গেছে ওদের, এবং অলরেডি হচ্ছে গিয়ে ক্লাস শুরু হয়ে গেছে। সো অলরেডি ওরা কিন্তু আমাদের যে কলেজের যে আবহ সেটা হচ্ছে অনুভব করতে শুরু করছে। তো যত দিন সামনে আগাবে তত বেশি ওরা কলেজের যে প্রেশারটা ওটা আসলে বুঝতে পারবে। কারণ ইনিশিয়ালি তো দেখা যায় বেশ কিছুদিন ক্লাস টাস হবে, ঠিক আছে, নতুন বন্ধুদের সাথে একটু পরিচয় হবে, হয়তো স্কুলের কিছু বন্ধু তোমাদের কলেজে চলে আসছে, তাদের সাথে সখ্যতাটা তোমার বেশি হবে। কিন্তু ডে বাই ডে তোমার অন্যান্য স্কুল বা অন্যান্য অঞ্চল থেকে আসা তোমার ফ্রেন্ডদের সাথেও কিন্তু তোমার একটা ভালো একটা রিলেশন তৈরি হবে। তো প্রথম দিনগুলো না তোমার অনেক বেশি স্মুথ মনে হবে এবং আনন্দদায়ক মনে হবে। কিন্তু ঝামেলাটা তখনই শুরু হয় যখন কুইজ অথবা সিটি পরীক্ষার ডেট দিয়ে দেয়। কারণ তখন তুমি হঠাৎ করে আবিষ্কার করো যে আয় হায়, আমারও তো কিছু পড়া হয় নাই, কিন্তু আমার বন্ধুদের অনেকেরই অনেক পড়া হয়ে গেছে। তুমি একটু খোঁজ নিয়ে দেখবা তোমার বন্ধুরা অনেকেই হয়তো উদ্ভাসের কোর্সের মাধ্যমে নিজেদের পড়াশোনা এগিয়ে নিচ্ছে বা নিজ উদ্যোগে বিভিন্নভাবে পড়াশোনা এগিয়ে নিচ্ছে। বাট তোমার অবস্থাটা কিন্তু তখন তোমার নিজেকে একটু লক্ষ্য রাখতে হবে। যেমনটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যদি বলি যে আমি নটরডেম কলেজের স্টুডেন্ট ছিলাম। তো প্রথম 1 মাস বা প্রথম 21 দিন কলেজে তেমন কোনো কুইজ পরীক্ষা থাকে না, সিটি পরীক্ষা থাকে না, এই জাতীয় কিছু থাকে না। তো তখন না পড়াশোনাটা না অতটা একটা গায়ে লাগে না, মনে হয় স্কুলে যেরকম ছিল কলেজে তো ওরকমই, রেগুলার যাচ্ছে, ক্লাস করতেছি, এসে কিছুটা পড়লাম কিছু পড়লাম না, এরকম একটা বিষয়। বাট যখনই কুইজের ডেটটা দেয় আর কুইজগুলো শুরু হয় তখন কিন্তু আসলে অবস্থা টাইট হয়ে যায়, যদি আগে ভাগে আমাদের প্রিপারেশনটা না থাকে। এখন কথা হচ্ছে ভাইয়া, সমস্যা কি? প্রথম কুইজটা না হয় খারাপই গেল, পরের কুইজগুলো ভালো করে দিব, কিন্তু এইখানেও কিন্তু একটা বড় রকমের সমস্যা আছে। কি ধরনের সমস্যা? মনে করো যে তোমার ফার্স্ট উইকের যেই কুইজ, সেই কুইজের প্রিপারেশন তোমার ভালো মতো নেওয়া হয় নাই, খুবই ভালো, ওই কুইজটা তোমার খারাপ গেল। কিন্তু পরবর্তী উইকের যে কুইজ সেটাও কিন্তু খুব দ্রুতই তোমার সামনে চলে আসবে। সেক্ষেত্রে কারেন্ট যেই উইকটা তোমার চলতেছে সেই উইকের কুইজের প্রিপারেশন তুমি নিবা, সেটাকে কম্পেনসেট করবা, নাকি হচ্ছে সামনের উইকের কুইজের জন্য প্রিপারেশন নিবা? এটা নিয়ে তোমাদের ভিতর হচ্ছে গিয়ে দেখবো অবশ্যই দ্বিধাদ্বন্দ্ব তৈরি হবে। কাজে এই দ্বন্দ্বটা যেন তৈরি না হয় এবং এই সমস্যার মার পেঁচে যেন তোমরা না পড়ো, সেজন্য তোমাদের করণীয় কি? শুরু থেকেই সচেষ্ট থাকা। একদম কলেজ লাইফের ফার্স্ট দিন থেকে তুমি যদি পড়াশোনাটা ঠিক মতো করতে পারো সেটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। কারণ তুমি চিন্তা করো, এই কলেজ লাইফটা কিন্তু খুবই সংক্ষিপ্ত, আর এই সংক্ষিপ্ত সময় যেহেতু এটার সূচনা পর্বটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি চিন্তা করো একটা রেসের মতো বিষয়টা, যেমন 400 মিটার রিলে রেসের কথা তোমরা অনেকেই জানো। তো কলেজ লাইফটা কিন্তু 400 মিটার রিলে রেসের মতোই, যেটার প্রথম 4 মাসকে তুমি ধরতে পারো 400 মিটারের প্রথম 100 মিটার। এখন প্রথম 100 মিটারের যে দৌড় তুমি শুরু করতেছো, তুমি যদি অন্যদের চাইতে পিছায় দৌড়টা শুরুই করো দেরিতে, সেক্ষেত্রে তুমি কিন্তু কখনোই অন্যদেরকে বিট করতে পারবে না। কাজেই তুমি যদি আগায় থাকতে চাও রেসে, তোমাকে কিন্তু স্টার্ট করতে হবে সবার সাথে, পারলে সবাই শুরু করার আগেই তোমাকে দৌড়টা শুরু করতে হবে। এই তো এক্স্যাক্টলি, আসির খুবই গুছায়
অ্যান্সারটা দিছে। তো আলটিমেটলি সামারি হলো এটাই যে আমাদের এইচএসসিতে আমাদের সময় যে এত কম থাকে এবং সিলেবাস যে এত বড় থাকে, আমরা যদি একবার পিছায় পড়ি তাহলে দেখা যায় পরবর্তীতে কাভার আপ করা খুবই বেশি কঠিন হয়ে যায়। তো আমাদের শুরু থেকেই সিরিয়াস থাকা আসলে খুবই খুবই জরুরি। এখন স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা দেখা যায় মেইনলি সেটা হচ্ছে যে তারা মনে করে যে এই সময় ভাই এত বেশি প্রেশার যে কলেজ থাকে, হ্যাঁ, তারপর বিভিন্ন জায়গায় তারা যদি পড়াশোনা করে, তাহলে আসলে এখানে কলেজ লাইফে আসলে প্রেশারটা আসলেই কেমন? ওকে, এখানে মানে আমাদের আসলেও যে একটা মানে কনসেপশন, যখন এইচএসসিতে ধরো আমরাও যখন উঠেছিলাম তখন মনে হচ্ছিল যে আসলেও এইচএসসি লাইফে এত প্রেশার কোথা থেকে আসে, যে ভাই পুরো সিস্টেমটাই কি আসলে এরকম নাকি আমারই খালি প্রেশার লাগতেছে। ওকে, ব্যাপারটা হয় কি, মানে আমাদের যেটা হয় এইচএসসিতে উঠে বা কলেজ লাইফে উঠে আমরা তুলনা করি এসএসসির সাথে। তুমি নিজে একটু খেয়াল করে দেখো তো, এসএসসি লাইফে কিন্তু আমরা মোটামুটি রাফলি টেস্টের আগে প্রায় মানে 22-23 মাসের মতো আমরা পেয়েছি কিন্তু ইফেক্টিভ টাইম আমাদের সিলেবাস গোছানোর জন্য। বাট একটু মনে করে দেখো সিলেবাসটা কতটুকু ছিল। যদি আমি বায়োলজির কথাই বলি, একটা বই কিনতে ছিল। এখন তুমি যদি কম্পেয়ার করো এটা ইন্টার লাইফের সাথে, তুমি কিন্তু ইন্টার লাইফে ইফেক্টিভ টাইম পাচ্ছ রাফলি এই মানে বড়জোর 18 মাস পর্যন্ত ইফেক্টিভ টাইম। এখন এই 18 মাসে কিন্তু তোমার জাস্ট একটা বই না, রাদার এই এক বায়োলজি এখন 2টা পেপার হয়ে যাবে, বোটানি অ্যান্ড জুলজি। আচ্ছা, আমি একটু অ্যাড করি সিয়াম, 18 মাস কিন্তু আসলে 18 মাস না, কারণ টেস্ট পরীক্ষার আগেই কিন্তু পুরো সিলেবাসটা কমপ্লিট করে ফেলতে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে 1 বছর 2 মাস বা সর্বোচ্চ 1 বছর 3 মাস, এর মধ্যেই আসলে পুরো সিলেবাসটা আসলে একটা গ্রিপে নিয়ে আসতে হয়। রাইট। সো আলটিমেটলি ঘটনা এখানেই যে এসএসসি তে যেখানে আমরা এই 2 বছর সময় পাচ্ছি অ্যাকচুয়ালি, সেখানে ইফেক্টিভলি আমি সময় পাচ্ছি 1 বছর 3-4 মাস, এবং তার মধ্যে হচ্ছে আবার আমাদের বিভিন্ন রকম ছুরি ছেড়ে। আবার সিএম যেটা বললো যে বায়োলজি একটা বই ছিল, এখন প্রত্যেকটা সায়েন্সের সাবজেক্ট হচ্ছে 2টা করে পেপার হয়ে গেছে, তার মানে বই আসলে দ্বিগুণ হয়ে গেছে আলটিমেটলি। হ্যাঁ, এবং বই দ্বিগুণ হয়ে গেছে, বইয়ের সাইজগুলো আসলে দ্বিগুণ হয়ে গেছে। এখন না যে খালি সাইজের কথা অন্তর বললো, এইজন্য হচ্ছে আমি তোমাদের জন্য বইগুলা নিয়ে আসছি একটু যাতে ভিজুয়ালি দেখতে পারো আর কি। হ্যাঁ, তো এই যে এটা তোমাদের সবার প্রিয় বই, হ্যাঁ, কেমিস্ট্রি বইটা ছিল হচ্ছে এরকম চিকন। এটা পড়ার জন্য তুমি সময় পাইছো হচ্ছে 2 বছর 2 মাস। এবং ভাই এটা তো 2 বছরের জন্য না, মানে না, সেই হিসাবে এই ক্ষেত্রে দেখো এটা 3 গুণ, সো 6-7 বছর তো দেওয়াই উচিত, তাই না? এটা পড়ার জন্য ঠিক এরকম 2টা বই পড়তে হবে তোমার হচ্ছে 1 বছর 3 মাস, মানে হচ্ছে 15 মাসের মধ্যে। তো অবভিয়াসলি সিলেবাস কিন্তু ভলিউমেট্রিক ইয়াতেও হচ্ছে বাড়ছে, প্রথম পত্র আছে। আচ্ছা, বেসিক্যালি এই হচ্ছে ঘটনা। আচ্ছা, হ্যাঁ। তো দেখতেই পাচ্ছ এরকম শুধু যে কেমিস্ট্রিতে হয়েছে এরকম না, ফিজিক্সেও হয়েছে, ম্যাথমেটিক্সেও হয়েছে। আর এই যে প্রত্যেকটা ইয়াতে কিন্তু চ্যাপ্টারের ভলিউমও বাড়ছে। চ্যাপ্টারের কথা যদি চিন্তা করি তাহলে অন্তর যদি একটু বলিস যে চ্যাপ্টারগুলো আসলে কি পরিমাণ বাড়ছে। আচ্ছা, তো এখন আমরা এইচএসসি তে যদি দেখি যে এইচএসসি তে তোমার চ্যাপ্টার মোট থাকে কয়টা? আমাদের ম্যাথে 2 পেপার মিলে থাকে 20টা, ফিজিক্সে থাকে 21টা, আমাদের হচ্ছে কেমিস্ট্রি থাকে 24টা, কেমিস্ট্রি থেকে 10টা, বায়োলজি থেকে 24টা, মানে মোট আমাদের এখানে যাচ্ছে 75টা। আর আইসিটি যদি হিসাব করো তাহলে আইসিটি আরো 6টা, মানে প্রায় 81টা চ্যাপ্টার তোমার এই এইচএসসি সময়ের মধ্যে শেষ করতে হবে। 81টা চ্যাপ্টার। এখন 81টা চ্যাপ্টার তুমি যদি ধরো, তোমার কাছে সময় আমরা কতদিন হিসাব করলাম? প্রায় 15 মাসের মতো। অর্থাৎ আমি যদি আরেকটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে যাই তাহলে তোমার প্রতি মাসে অ্যাটলিস্ট 5টা চ্যাপ্টার শেষ করতে হবে। প্রতি মাসে তুমি 5টা করে চ্যাপ্টার শেষ করলে তোমার এখানে সময় তুমি হচ্ছে 15 মাসে 75টা চ্যাপ্টার শেষ করতে পারবে, স্টিল 6টা বাকি থাকে আর কি। আমি কিন্তু স্টিলের মধ্যে বাংলা, ইংলিশ এগুলা কিন্তু আমি হিসেবের মধ্যে আনি নাই, এগুলা কিন্তু এখনো হিসেবের বাইরে। তোমার কিন্তু ওগুলো পাশাপাশি পড়তে হবে। তার মানে তোমাকে শুরু থেকে এখন থেকেই প্রতি মাসে যেভাবে হোক তোমার হচ্ছে এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং আইসিটির 5টা থেকে 6টা করে চ্যাপ্টার কভার করতে হবে, এবং সাথে সাথে বাংলা, ইংলিশ পড়তে হবে। আবার আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে চ্যাপ্টারের কিন্তু আবার উপচ্যাপ্টার আছে, হ্যাঁ। যেমন ম্যাথে সবচেয়ে ভালো বলা যায় আর কি। ম্যাথে আমাদের ফার্স্ট পেপারে চ্যাপ্টার হচ্ছে 10টা, হ্যাঁ, কিন্তু অনুশীলন তুমি যদি হিসাব করো, যেমন সরলরেখায় সরলরেখা চ্যাপ্টার একটা, অনুশীলনে কিন্তু 7টা। আমার মনে আছে এখন ডিফারেন্সিয়েশন হচ্ছে 9টা, ইন্টিগ্রেশনে 7টা। তো এরকম ম্যাথের ফার্স্ট পেপারে অধ্যায় 10টা, অনুশীলনী হচ্ছে মোট 41টা। তুমি বুঝতেছো? তাহলে এখন আমি যদি জাস্ট খালি ম্যাথেরই হিসাব করি, তাহলে ম্যাথের আমি ধরলাম 15 মাসের মধ্যে তুমি ফার্স্ট পেপার তুমি 8 মাসে শেষ করবা। তাহলে 8 মাসে তোমার হচ্ছে ম্যাথের, শুধু ম্যাথ 41টা অনুশীলনী শেষ করতে হবে। কথাটা বুঝিও কিন্তু। তার মানে প্রতি মাসে তোমার 5টা করে অনুশীলনী শেষ করতে হবে, শুধু ম্যাথ 5টা অনুশীলনী শেষ করতে হবে। তোমার প্রেশারটা আসলে অনেক বেশি, এবং এই জিনিসটা আমরা সবাই রিয়ালাইজ করি। এমন না যে আমরা বুঝি না যে না তোমার মধ্যে প্রেশার বেশি কাজ করতে হবে কিছু, বাট আমাদের মেসেজটা হলো তোমাকে নিজের এই জিনিসটা একসেপ্ট করতে হবে যে ভাইয়া তোমাকে কলেজ থেকে এক্সট্রা করে প্রেশার দিচ্ছে এমন না। তুমি উদ্ভাসের সাথে যদি তুমি কোর্স করো, উদ্ভাসের সাথে তুমি থাকো, উদ্ভাস থেকে তোমাকে এক্সট্রা প্রেশার দিচ্ছে এমন না। এই যে আমাদের কলেজ লাইফটা
কলেজ লাইফেই প্রেশার অনেক বেশি। আগে তোমাকে মন থেকে এটা একসেপ্ট করতে হবে যে ভাইয়া প্রেশার এখানে বেশি, আমাকে এই কয়দিন এই সময়টা আমাকে হচ্ছে বেশি প্রেশার নিয়েই পড়াশোনা করতে হবে। এটা হচ্ছে আমাদের রিয়েলাইজ করাটা খুবই ইম্পর্টেন্ট, না হলে কিন্তু কোনোভাবেই তোমার হচ্ছে এখানে। আচ্ছা অন্তর, হ্যাঁ sure। একটা কোশ্চেন দেখলাম এরকম যে বই নিয়ে, হ্যাঁ, যে কলেজ থেকে হচ্ছে অনেকের কলেজ হচ্ছে ক্লাস শুরু হয়েছে, অনেকের হয়তো শুরু হয়ে যাবে 2-3 দিনের মধ্যে। তো তোমরাই কোশ্চেন করছো যে ভাই কলেজ থেকে হচ্ছে বই কেনার ব্যাপারে সাজেশন দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা এই যে এত এত মোটা মোটা বই, এগুলা হচ্ছে আবার 4টা করে বইয়ের সাজেশন দেওয়া হয়েছে। এরকম অনেকগুলো কলেজেই দেওয়া হয়, আবার কিছু কলেজে হচ্ছে স্পেসিফিক্যালি বলে দেওয়া হয়। তো এই যে এই প্রবলেমটা আসলে অ্যারাইজ করছে ওদের মধ্যে, ওরা যেহেতু নতুন ইন্টারে, তো এই ব্যাপারে আসলে কি করা যেতে পারে? এরকম অনেক প্রশ্ন কিন্তু যে আমি গতকালকে অ্যানাউন্সমেন্ট ভিডিও দেওয়ার পরে অনেকে বই নিয়ে প্রচুর প্রশ্ন করছে যে ভাই আমরা হচ্ছে কোন বই ফলো করবো, কলেজ থেকে তো অনেকগুলো সাজেস্ট করছে, 4-5টা করে সাজেস্ট করছে, তাহলে আমরা কি করবো? প্রথমে আমি বলি যে কলেজ থেকে 4-5টা সাজেস্ট করলে তোমার 4-5টাই কিনতে হবে এমন না। তুমি একটু দেখো, তুমি কলেজ তোমাকে যে বই রিফার করবে তুমি সেখানেই তোমার মূল প্রায়োরিটি দাও, যে কলেজ থেকে যেসব বই রেফার করা হয়েছে তুমি সেটাই তুমি ফলো করো। বাট 4-5টা বই আসলে কখনোই তুমি পড়ার সময় পাবা না। তুমি বরং দেখো যে স্যাররা আসলে ক্লাসে কোনটা পড়াচ্ছেন, তুমি যে কোনো একটা বা 2টা হচ্ছে তুমি বই ফলো করো। আর যারা আমাদের উদ্ভাসের স্টুডেন্ট তারা তো দেখা যায় যে হচ্ছে আমাদের উদ্ভাসের সাথে প্যারালাল টেক্সটটা পেয়েই যায় সাথে। আমরা যারা একাডেমিক স্টুডেন্ট তারা দেখা যায় যারা কম্বো ব্যাচ এবং অফলাইন ব্যাচে আসো তারা তো হচ্ছে প্যারালাল টেক্সট অলরেডি পেয়ে গেছো। আবার সামনে হচ্ছে প্রোগ্রেসিভ ব্যাচ শুরু হচ্ছে তোমার হচ্ছে 24 তারিখ থেকে। তো ওখানেও যারা হচ্ছে অফলাইন ব্যাচ ওই দিন থেকে শুরু হবে, 24 তারিখ থেকে শুরু হবে, ওখানেও যারা তারা প্যারালাল টেক্সট পেয়ে যাবা। তো আমরা অলওয়েজ বলি যে প্যারালাল টেক্সটের সাথে যে কোনো একটা বই সাথে রাখলে এটার সাথে আরেকটা কোশ্চেন হচ্ছে আসছে যে এই সিয়ামকে করি এটা, হ্যাঁ, যে কলেজ থেকে স্পেসিফিক্যালি বলে দেওয়া নাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে বলছে যে কোনো একটা বই তোমরা কিনে ফেলো, বা এরকম যদি হয় তাহলে আসলে কোন সাবজেক্টে কোন কোন বই পড়া যেতে পারে একটা সিয়াম থেকেও জানতে চাইবো, তারপর আবার আসিরের কাছে। বায়োলজিটা এখানে হ্যাঁ আমি আসলে যে মেডিকেল পার্সপেক্টিভ থেকে যদি বলার চেষ্টা করি, তো ইউজুয়ালি মেডিকেল কোশ্চেনগুলো যদি তোমরা মানে যাদের অনেকেরই আগ্রহ হয়তো বা এসএসসি থেকে অনেকের যে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে বড় হচ্ছে, বা ছোটবেলা থেকে অনেকের বাবা মার স্বপ্ন, নিজের স্বপ্ন, তো এই জার্নিটার সূচনা আমি যদি এই কথা দিয়ে আরও পরে ইনশাল্লাহ আসা হবে যে আসলে অ্যাডমিশন নিয়ে প্রিপারেশনটা কেমন হবে। তবে এখানে একটা ছোট্ট কথা, যদি কলেজ তোমাকে বইয়ের কোনো রেফারেন্স দিয়ে না থাকে, যে হ্যাঁ কলেজ থেকে বলেছে যে কোনো বই কিনে তোমরা পড়া শুরু করো, টপিক ওয়াইজ ফলো করতেছে, তো তখন তোমার যদি মেডিকেল অ্যাসপিরেন্ট হয়ে থাকো, এক্ষেত্রে সাজেশন হলো আমি বলবো যে, কারণ আলটিমেটলি যেহেতু কলেজ কিছু বলে নাই, তোমার একটা মেইন বইও লাগবে, সো বেটার হলো কি যেহেতু মেডিকেলও টার্গেট, সো সেই অনুযায়ী রেফারেন্স বুক ধরে আগানোটা বেস্ট। যেমন ফিজিক্সে হলো ইসাক স্যারের বই, কেমিস্ট্রিতে হলো হাজারিনাক স্যারের বই, জুলজির ক্ষেত্রে আজমল স্যারের বই, আর বোটানির ক্ষেত্রে আবুল হাসান স্যারের বই দিয়ে তুমি রেফারেন্স বই হিসেবে ধরে রাখো, সেক্ষেত্রে কিন্তু আগানোটা সহজ। এবং পাশাপাশি কিন্তু তোমার একাডেমিক জার্নিটা তোমার কলেজের এক্সাম বলো, এইচএসসি এক্সাম বলো, ইজি করার জন্য প্যারালাল টেক্সট তো সাথে থাকছেই। ওকে আসির, ফিজিক্স নিয়ে একটু আমাদেরকে আলোকিত করো। ফিজিক্সে আমি যদি একটা বই ফলো করতে চাই তাহলে আমি হচ্ছে কোন বইটা ফলো করতে পারি? না আসলে থ্যাংক ইউ ভাইয়াকে। ফিজিক্স আসলে একটা বই ফলো করার কোনো ওয়ে নাই, কারণ এখানে আসলে কোয়েশ্চেনের ভ্যারিয়েশন অনেক বেশি থাকে। আমরা যদি বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলোর দিকে তাকাই, ওইখানেও আসলে কোয়েশ্চেনের ভ্যারিয়েশন অনেক বেশি ছিল। দেখা যায় জ্ঞান অনুধাবন এই দুইটা টপিকেও যেমন ভ্যারিয়েশন থাকে, ম্যাথগুলোতেও ভ্যারিয়েশন থাকে। এছাড়া অ্যাডমিশন টেস্টের কথা যদি বলি, যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিতে চাও বা এখন থেকে স্বপ্ন দেখতেছো, তোমাদেরকেও অ্যাকচুয়ালি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টা সাবজেক্টের ভিতরে ফিজিক্সটা একটু ভালো মতো বুঝতে হবে বা দেখতে হবে শুরু থেকেই। কারণ এই বিষয়টা এরকম যে তুমি যদি ফিজিক্সে হচ্ছে প্রথম থেকে অনেক ভালো মাত্রায় সময় দাও, সেটা তোমাকে পরবর্তীতে তোমার জন্য অনেক উপকার বয়ে আনবে। বাট তুমি যদি দেখা যায় যে শুরুতে ফিজিক্সে একটু ফাঁকিবাজি করো, এটা তোমার জন্য বড় একটা বোঝা হয়ে যাবে এবং পরবর্তীতে এই বোঝাটা আসলে উত্তরণ করা খুব কঠিন হয়ে যাবে। এই কারণে ফিজিক্সের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে শুরু থেকে একটু সময় টাইম ইনভেস্ট করা এটাতে, তাহলে তোমাদের জন্য ভালো হবে। এখন আসি হচ্ছে কোন বই পড়তে হবে বা কি এই টাইপের কথায়। সাধারণত আমি যদি স্পেসিফিক্যালি বলি যে আমাদের বাজারের যে বইপত্রগুলো পাওয়া যায় তার মধ্যে আমাদের শাহজাহান তপন স্যারের বইটা হচ্ছে সহজ ভাষায় লেখা ফিজিক্সের জন্য। তো তোমরা যদি কোনো একটা টপিক প্রথমে বুঝতে চাও, বোঝার জন্য শাহজাহান তপন স্যারের বইটা খুবই ভালো, খুবই সহজ সাবলীল ভাষায় লেখা আছে। কিন্তু পরীক্ষার জন্য শুধুমাত্র এই বইটা পড়লে পরীক্ষা নাম্বার তুলতে একটু কষ্ট হবে। সেক্ষেত্রে তাহলে করণীয় কি, শাহজাহান তপন স্যারের বই থেকে তুমি হয়তো থিওরিটা ভালো মতো বুঝে ফেললা, দেন হচ্ছে তুমি প্রবলেম সেট সলভ করার জন্য শামসুর রহমান সেলু স্যার বা অক্ষরপত্র প্রকাশনের গোলাম হোসেন প্রামাণিক স্যারের বইগুলো দেখতে পারো। সেই প্রবলেমগুলো তোমাকে অবশ্যই সলভ করতে হবে, কারণ ইদানিং বোর্ড পরীক্ষাতেও বেশ ভালো ভ্যারিয়েশনের প্রবলেম সেট থাকে। আচ্ছা আসির, তুমি তো বললা যে অনেকগুলা বই ফলো করতে হবে, বেশ কয়েকটা বই থেকেই হচ্ছে মোটামুটি হচ্ছে কোশ্চেন আছে, এরকম কোনো সলিউশন কি আছে কি যে এতগুলা বই তো আসলে সবাই এফোর্ড করতে পারে না, তো এইটার ক্ষেত্রে আসলে কি করতে পারে ওরা?
থ্যাংক ইউ ভাইয়াকে। উদ্ভাসের স্টুডেন্টদের জন্য স্পেশালি কি করা যেতে পারে? তো থ্যাংক ইউ ভাইয়াকে। আসলে যেটা বলতেছিলাম আর কি, যে আমাদের প্রামাণিক স্যারের বই এবং সেলু স্যারের বই, এই দুইটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য। আর তোমরা যদি বোর্ডের প্রশ্নগুলো একটু দেখো, জ্ঞান অনুধাবন প্রশ্নগুলো আবার ইসাক স্যারের বই থেকে বেশি হয়। তো আলটিমেটলি আমি কিন্তু 4টা বইয়ের নাম উচ্চারণ করে ফেলছি। এখন 4টা বই একসাথে পড়া তো আমাদের জন্য বেশ মানে কষ্টকর ব্যাপার বা দুঃসাধ্য ব্যাপার। তাহলে ভাইয়া করণীয় কি, তোমাদের জন্য যেটা কঠিন সেটাকেই কিন্তু সহজ করে দিছে উদ্ভাসমের শিক্ষা পরিবার। কিভাবে? প্যারালাল টেক্সটের মাধ্যমে। তাহলে ভাইয়া প্যারালাল টেক্সটে কি কি আছে তুমি চিন্তা করো, তোমার কি কি দরকার ছিল, বা ওই 4টা বইয়ে কি ছিল? থিওরি, সহজবোধ্য ভাষায় থিওরি অ্যান্ড কনসেপ্ট ছিল, ম্যাথমেটিক্যাল প্রবলেম অ্যান্ড সলিউশন ছিল, জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন সমাধান করার জন্য থিওরি ছিল। এই সব কিছুর কম্বিনেশন কিন্তু আমাদের ফিজিক্স প্যারালাল টেক্সটে আছে। কাজেই তুমি কিন্তু এখানে এক থালায় সব কিছু উপকরণ পেয়ে যাচ্ছ। তো এটা তোমার জন্য কিন্তু একদিক থেকে টাইম সেভিং, প্লাস কোনটা পড়তে হবে আর কোনটা ছাড়তে হবে এটা বোঝাটা আসলে ইন্টার লাইফ অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু সময় সীমিত কিন্তু সিলেবাস অনেক মানে বড়। তো এই কোনটা ধরবো আর কোনটা ছাড়বো এই দ্বিধাদ্বন্দ্বে যেন তোমরা না যাও, তোমাদের জন্য কোনটা ধরতে হবে আর কোনটা ছাড়তে হবে এগুলা সিলেকশন করেই কিন্তু আমাদের প্যারালাল টেক্সটগুলো হচ্ছে তৈরি করা হয়েছে। কাজেই তোমাদের জন্য একদম খুব সুন্দর একটা সলিউশন হচ্ছে, এত দিকে না দৌড়ে একদিকে থাকো, প্যারালাল টেক্সট পড়ো, তাহলেই হবে। শুধু প্যারালাল টেক্সট পড়লেই কি আসির এনাফ, নাকি আমি সাথে হচ্ছে আরেকটা বই রাখা সেফ? সেক্ষেত্রে প্যারালাল টেক্সটের পাশাপাশি ফিজিক্সের ক্ষেত্রে তোমার ওর যদি পড়তে হয় তাহলে 4টা বই পড়তে হবে আমার কাছে মনে হয়। এটা তো আবার আমার ঝামেলা হয়ে গেল। আমি বললাম যে ভাইয়া তাহলে প্যারালাল টেক্সটের উপরেই যদি ওরা হচ্ছে বিশ্বাসটা রাখে এবং সেই অনুযায়ী প্রিপারেশন না, আমার মনে হয় যে বোর্ড পরীক্ষার প্রিপারেশনে খুব একটা সমস্যা হবে। সিয়ামের কি মনে হয় প্যারালাল টেক্সটের পাশাপাশি? ওকে, এখানে হলো যে নামের মধ্যে আসলে অ্যান্সারটা দেওয়া আছে। প্যারালাল টেক্সট নাম থেকে বুঝতেছো যে এটা আসলে সমান্তরাল। মানে কি, মানে তোমাকে একটা মেইন বই রাখতে হবে, তারপর কিন্তু এই প্যারালাল টেক্সটটা অবভিয়াসলি তোমার হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবে। যেমন আমি যদি আমার বায়োলজির কথাই বলার চেষ্টা করি, তো অবভিয়াসলি মেইন বই আমরা পড়বো, যে মেডিকেলের জন্য যখন পড়তেছি আমরা যতটা সম্ভব দাগিয়ে যে পড়ার ব্যাপারটা পড়ার চেষ্টা করব। পাশাপাশি এই কমপ্লেক্স যেই মানে থিওরিটিক্যাল আলোচনাগুলো আছে সেটা কিন্তু সহজ সাবলীল ভাষায় বিভিন্ন চার্ট আকারে, ফ্লো চার্ট আকারে, কিংবা টেবিল আকারে, কিংবা ছোট ছোট বক্স আকারে দেখবা প্যারালাল টেক্সটে সাজানো আছে। পাশাপাশি ওই যে অনেকেরই টার্গেট এখন থেকে একটু মানে বোর্ডের কোশ্চেন কেমন হয় সেটা একটু জানা রাখা। তো দেখবা এই মানে প্যারালাল টেক্সটে কিন্তু টপিকের পরপর কিন্তু কোশ্চেনগুলো সাজানো আছে, যে বোর্ডে কেমন কোশ্চেন হয়, অ্যান্সার সহ দেওয়া আছে, যে তোমরা কিন্তু সেখান থেকে ইজিলি বুঝতে পারতেছো বোর্ডের প্যাটার্ন কেমন হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি বা বলবো মোস্ট ইন্টারেস্টিং একটা জিনিস, যে অনেকেই চাও যে ভাই এখন থেকে একটু একটু করে অ্যাডমিশন নিয়ে অন্তপক্ষে জানা থাকতে, সো সেই ব্যাপারটাও কিন্তু হয়ে যাবে। কারণ এখানে কিন্তু মানে প্যারালাল টেক্সটগুলো কিন্তু এইচএসসি প্লাস প্রি অ্যাডমিশনের জন্য, সো অ্যাডমিশনের কোশ্চেনগুলো কিন্তু এখানে অ্যাড করা আছে, যাতে অ্যাডমিশনের প্যাটার্নের টাইপ মানে কোশ্চেনের টাইপটা তোমরা বুঝতে পারো এজন্য। আর অন্যান্য সাবজেক্টে যদি আচ্ছা, একটু অ্যাড আচ্ছা করতে। সিয়াম, সেটা বলেন আমি একটা কোশ্চেন আসছে সিয়ামের কাছে আসছে আর কি, আচ্ছা, যে আপনি তো ডিএমসি তে চান্স পেয়েছেন, তো হচ্ছে ও হচ্ছে এসএসসি তে 4.89 পেয়েছে, এখন মেডিকেলের জন্য ট্রাই করতে পারে কিভাবে আর কি? ওকে, এখানে আমি বলবো যে ফার্স্ট অফ অল যে আগে যেটা হয়ে গিয়েছে সেটা হলো মানে যেটা চলে গিয়েছে ওটা তো আমরা আসলে চেঞ্জ করতে পারবো না এখন। তো এখানে মেইন ফোকাসটা যে তোমার ড্রিম বা তোমার প্যাশনের জন্য তুমি কতটা ডিটারমাইন্ড, এটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ যদি এমন হয় যে না ভাইয়া আগে যেটা হয়েছে আমি কোনো মতে চেষ্টা করবো একটু, যে হলো হলো না হলে নাই, তাহলে কিন্তু ভাই একটু কষ্ট হয়ে যাবে আসলে অ্যাডমিশনে ভালো করাটা। তোমার যদি ডিটারমিনেশনটা খুব ভালো থাকে অবভিয়াসলি আমি বলবো যে এখনো সম্ভব, এখনো টাইম আছে। আগে যেটা হয়েছে হ্যাঁ কিছু পয়েন্ট হয়তো বা কাটবে, বাট এমনও হয়েছে ধর আমার ফ্রেন্ড বা আমাদের ব্যাচেরই দেখেছি যে তারা কি করেছে, ধরো মানে এসএসসিতে একটু খারাপ হয়েছে, বাট তাও কিন্তু তারা ডিএমসিতে পর্যন্ত চলে আসতে পারছে, কারণ ওই যে ডিটারমিনেশন। তো তুমি যদি ডিটারমাইন্ড থাকতে পারো এইচএসসির এই একদম শুরু থেকে, তাহলে ইনশাল্লাহ ভালো করা সম্ভব অ্যাডমিশনে। রাইট। আচ্ছা, আমি দুটো প্রশ্ন একটু নিয়ে নিই, তারপরে তুষারের কাছে যাচ্ছি। একটা প্রশ্ন হচ্ছে যে প্যারালাল টেক্সট কি সব বিষয়ের আছে, আর আমি কই পাবো? প্যারালাল টেক্সট সব বিষয়ের আছে বলতে হচ্ছে আমাদের এখন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা বিষয়ের উপর প্যারালাল টেক্সট আছে, এবং আইসিটি বাংলা ইংলিশ হচ্ছে আমাদের প্যারালাল টেক্সট করা হয়ে গেছে। মানে তোমাদের যতগুলো সাবজেক্ট আছে সবগুলোরই মোটামুটি সায়েন্সের সবগুলো বিষয়ের উপর প্যারালাল টেক্সট আছে, এবং প্যারালাল টেক্সট অধ্যায় ভিত্তিক, অর্থাৎ তুমি অধ্যায় ভিত্তিক প্যারালাল টেক্সট কিনতে পারবা। অর্থাৎ সাপোজ তুমি বায়োলজির, তুমি মনে করো আচ্ছা বায়োলজিতে না যায়, মনে করো ম্যাথের তুমি হচ্ছে অন্তরীকরণ তুমি হচ্ছে করতে চাও, তাহলে তুমি হচ্ছে অন্তরীকরণ সেখান থেকে নিতে পারবা। আচ্ছা, আর
এরকম করে ভাগ করা আছে, নিবা কিভাবে, এটা হচ্ছে একটা প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যারা আমাদের একাডেমিক স্টুডেন্ট তারা কিন্তু হচ্ছে যারা কম্বো ব্যাচ এবং অফলাইন ব্যাচে আছে তারা কিন্তু কোর্সের সাথেই তাদের প্যারালটিক্স থাকে, তারা কিন্তু সেখান থেকে প্যারালটিক্স পেয়ে যায়। আর তুমি যদি আমাদের একাডেমিক স্টুডেন্ট না হয়ে থাকো তাহলে হচ্ছে তুমি যদি প্রথম কথা হচ্ছে তোমাদের নতুন করে একটা ব্যাচ শুরু হচ্ছে প্রোগ্রেসিভ ব্যাচ 24 তারিখ থেকে ফার্স্ট ইয়ারের জন্য। তো সেখানে তুমি যদি এনরোল করে ফেলো তাহলে তোমার এখনই কিনতে হবে না, ওয়েট করো, তুমি হচ্ছে 24 তারিখের ব্যাচে তুমি যদি এনরোল হও তাহলে তুমি হচ্ছে সেখান থেকে পেয়ে যাবা। আর তুমি যদি না আমি একাডেমিক কোর্সে যাবো না, আমি আলাদা করে প্যারালটিক্স নিতে চাই, সেটার অপশন আছে। তুমি হচ্ছে রকমের থেকে নিতে পারবা, তুমি হচ্ছে উদ্ভাসের ব্রাঞ্চগুলো থেকে একবারে ফুল সেট নিতে পারবা। অর্থাৎ ব্রাঞ্চগুলো থেকে চ্যাপ্টার ওয়াইজ আলাদা করে নেওয়ার ব্যবস্থা নাই, তুমি হচ্ছে একবারে তুমি যদি ফুল সেট কিনতে চাও সেটা তুমি ব্রাঞ্চ থেকে পারবে। আর তুমি যদি চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা করে কিনতে চাও তাহলে তোমাকে হচ্ছে রকমের থেকে সেটা অ্যাভেল করতে হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল হচ্ছে রুটিন নিয়ে, এটার অ্যান্সার একটু আমরা পরে যাবো বই নিয়ে ডিসকাশনের পরে। আমি একটু তুষারের কাছে যাই। তুষার, আমি যদি কেমিস্ট্রির কোন একটা বই নিতে চাই তখন আমি হচ্ছে কোনটাতে যাবো? আমাকে কলেজ কিছু সাজেস্ট করে নাই, কলেজ কোনো নাম দেয় না, এখন আমি কি করবো? তো সেক্ষেত্রে যেটা দেখা যায় যে মানে আমরা হচ্ছে বইগুলো কেন পড়তেছি আসলে পরীক্ষার জন্যই, তাই না? যে আমি যাতে হচ্ছে এইচএসসি পরীক্ষাতে করি, ভালো করতে পারি, বা সামনে যে আমার পরীক্ষাগুলো আছে সেগুলো। তো আমরা যদি কোশ্চেন অ্যানালাইজ করলে দেখা যায় যে বেশিরভাগ প্রশ্নই হচ্ছে একটা বই কেন্দ্রিক। সেক্ষেত্রে আসিরও হয়তো অ্যাগ্রি করবে আমার সাথে যে কেমিস্ট্রির জন্য হচ্ছে তুমি যদি হাজারিনাক স্যারের বইটা পড়ো আর পাশাপাশি হচ্ছে প্যারালাল টেক্সট পড়ো, আই হোপ তোমার প্রিপারেশন বেশ ভালোভাবেই হচ্ছে আগাবে। এখন কথা হচ্ছে যে প্যারালাল টেক্সট পড়লাম, কিন্তু ভাইয়া প্যারালাল টেক্সট কিভাবে পড়বো, মানে বইয়ের সাথে মিলিয়ে, বা হচ্ছে কোন ওয়েতে পড়লে আমার জন্য বেটার হবে? আচ্ছা, এর মধ্যে আরেকজন প্রশ্ন করছে ম্যাথ নিয়ে, আমি হচ্ছে ওটা একটু অ্যান্সার দিয়ে ফেলি যে ম্যাথের কোন বই পড়বে। আচ্ছা, ম্যাথের বই নিয়ে হচ্ছে আসির যেরকম বললো না, ম্যাথ নিয়ে এরকম সেম কিছু কাহিনী আছে যে তোমার হচ্ছে ম্যাথের থিওরির ক্ষেত্রে হচ্ছে মানুষজন রূপন্তী প্রকাশনের বইকে বেশি সাজেস্ট করে। তারপর বোর্ড এক্সামের জন্য পারফেক্ট হিসেবে বলা হয় এসইউ আহমেদ স্যারের বইকে। তারপর হচ্ছে তোমার অ্যাডমিশনের জন্য খুব ভালো মতো সাজেস্ট করে কেতাবুদ্দিন স্যারের বইকে। আবার টাইপ ওয়াইজ সুন্দর করে ভাগ করা আছে অসীম স্যারের বইকে। আচ্ছা, তো এখন কাহিনী হলো তুমি এতগুলা বই তো ম্যানেজ করা ঝামেলা, তো আমরা অলওয়েজ সাজেস্ট করি যেটা সেটা হচ্ছে তোমার কাছে যদি প্যারালটিক্স থাকে, প্যারালটিক্স ইজ গুড এনাফ, তুমি সাথে আরেকটা যে কোনো বই রাখবা। এখন তুমি যদি আমাকেই আরেকটা বই সাজেস্ট করতে বলো তাহলে আমি প্রথমে বলবো কলেজ তোমাকে কোনো কিছু রেফার করছে কিনা। কলেজ যদি রেফার করে অবশ্যই তুমি কলেজের রেফারেন্সে যাও, কলেজ যেটা সাজেস্ট করছে সেটা নাও, সাথে প্যারালটিক্স গুড এনাফ। আর কলেজ যদি কিছু রেফার না করে থাকে তাহলে আমি বলবো তুমি এসইউ আহমেদ স্যার অথবা রূপন্তী প্রকাশনী, এই দুইটার যে কোনো একটা নিলেই তোমার কাজ হয়ে যাবে। বিকজ মানে আমি হচ্ছে কলেজ লাইফে এসইউ আহমেদ স্যারের বই মেনলি ফলো করছিলাম, তো এই দুইটার মধ্যে যে কোনো একটা নিলে হয়ে যাবে। আর তুষারের প্রশ্ন হচ্ছে যেটা আমাকে তুষার করলো সেটা হচ্ছে প্যারাল টেক্সট কেউ যদি ফলো করো তাহলে সে হচ্ছে কিভাবে ফলো করবে। তো প্যারাল টেক্সটে আমাদের যেটা মূল লক্ষ্য ছিল সেটা হলো যে এক একটা বইয়ের স্টুডেন্টরা যে এক একটা ভালো জিনিস খুঁজে সবকিছুর কম্বিনেশন যেন সে প্যারাল টেক্সট থেকে পাইতে পারে, যেটা আসিফ একটু আগে বললো। তো প্যারাল টেক্সট শুরু করা হয়েছে প্রথমেই তোমার হচ্ছে থিওরিগুলাকে খুব ইন্টারেস্টিংলি তোমাদের কাছে উপস্থাপনের মাধ্যমে, যেন থিওরিগুলা তুমি খুব ইজিলি বুঝতে পারো। তোমার হচ্ছে প্রথম কথা, তুমি যদি থিওরি ভালো মতো না বুঝো, বিশ্বাস করো কলেজ লাইফে এবং স্পেশালি অ্যাডমিশনে ভালো করা অনেক অনেক কঠিন। শুধুমাত্র মুখস্থবিদ্যা দিয়ে সায়েন্স এইচএসসিতে কভার করা খুবই কঠিন, এটা হয় না। তো তোমার হচ্ছে থিওরিটিক্যাল নলেজ খুব ভালো থাকতে হবে। আচ্ছা, তো এখন শুধুমাত্র আবার থিওরি জানলেই কাজ হয় না, আমাদের ম্যাথমেটিক্যাল এনাফ প্র্যাকটিস থাকতে হবে। সো প্রতিটা থিওরির পরে টাইপ ওয়াইজ এক্সাম্পল আছে, তোমাকে অবশ্যই এক্সাম্পলগুলো খুব ভালো মতো করতে হবে। এক্সাম্পলগুলো সবচেয়ে যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ সেগুলো এক্সাম্পলে রাখা হয়েছে, তোমাদের সুন্দর করে ভেঙে ভেঙে এক্সাম্পল করে দেওয়া হয়েছে। যদিও বায়োলজিতে ম্যাথ নাই, হ্যাঁ বায়োলজিতে ম্যাথ নেই, বায়োলজির ক্ষেত্রে ঘটনা অন্যরকম ঘটবে, তাদের হচ্ছে হয়তো থিওরিটিক্যাল প্রশ্ন থাকে। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের বিগত বছরের ওই টাইপ থেকে কি প্রশ্ন আসছিল, টাইপ ভিত্তিক, অর্থাৎ তুমি একটা টাইপ কভার করলা। সাপোজ তুমি হচ্ছে সরল লেখা পড়ছো, সরল লেখা মনে করো তুমি স্থানাঙ্ক ব্যবস্থা পড়লা, স্থানাঙ্ক ব্যবস্থা থিওরি তোমার শেষ, তুমি ওখান থেকে এক্সাম্পল কতগুলো দেখলা। এরপরে তোমার যে এই টপিকের উপর তোমার যে প্রস্তুতি পরিপূর্ণ হয়েছে এটা তোমার বোঝার দরকার আছে, রাইট? সো এই জন্য স্থানাঙ্ক ব্যবস্থার উপরে বিগত বছরগুলোতে এইচএসসিতে এবং অ্যাডমিশনে কি কি প্রশ্ন আসছে সেগুলো আলাদা করে তোমার জন্য দেওয়া আছে, যেগুলো স্পেশালি তোমার এই সময়ের জন্য বেশি নিডেড। অর্থাৎ এমন কোনো কিছু দিয়ে তোমাকে ওভারলোড করে ফেলা হয় না। মনে করো অ্যাডমিশনে হয়তো অনেক খুব কঠিন একটা ম্যাথ আসছে যেটার সাথে এইচএসসি খুব একটা রিলেভেন্ট না, এটা তোমাকে এখন দেওয়া মানে তোমাকে ওভারলোড করে ফেলা, ওভার বার্ডেন দেওয়া। এই ধরনের স্পেশাল ম্যাথগুলো বাদে মোটামুটি তোমার এইচএসসি লেভেলের জন্য যতটুকু দরকার সেই সকল এইচএসসি এবং অ্যাডমিশনের প্রশ্ন তোমাদের টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। তোমার কাজ হবে এক্সাম্পল শেষ করে সেই ম্যাথগুলো করে ফেলা। এরপরে তুমি যখন একটু নিজে প্র্যাকটিস করতে চাও সেজন্য তোমার কাছে নিজে করতে কিছু
প্রশ্ন আছে, আবার ম্যাথের ক্ষেত্রে তো প্রশ্নমালা থাকে, সেই প্রশ্নমালাতে তোমার জন্য এনাফ প্রশ্ন আছে তোমার নিজে প্র্যাকটিস করার জন্য। তো তুমি যদি এগুলো ভালো মতো করো, আর এরপর আমরা যেটা বললাম যে একটা সাথে রেফারেন্স বই রাখো, আমি বিশ্বাস করি তুমি প্যারালাল টেক্সট ভালো মতো করার পর যখন তুমি রেফারেন্স বইটা নিবা, তুমি দেখবা যে তোমার 95% পড়াশোনা অলরেডি প্যারালাল টেক্সট থেকে হয়ে গেছে। মানে তোমার যে রেফারেন্স বইটা আলাদা করে পড়তে হবে এমন না, তোমার এরপরের কাজ হচ্ছে চোখ বুলানো যে আচ্ছা এগুলো আমি সব অলরেডি পারি কিনা, হ্যাঁ এটা আমি অলরেডি পড়ে ফেলছি, এই ম্যাথ অলরেডি করে ফেলছি। তোমার জাস্ট পৃষ্ঠা উল্টায় ওই নিজেকে অ্যাসিওরিটি দেওয়া যে না আমার হচ্ছে পুরো জিনিসটা কভার হয়ে গেছে। সো এই হচ্ছে মোটামুটি প্যারালাল টেক্সট তোমরা কিভাবে পারফেক্টলি ইউজ করতে পারো, এটার একটা বেসিক গাইডলাইন। এটার সাথে একটু যদি আমি অ্যাড করি, মানে আমাদের সময় হচ্ছে প্যারালাল টেক্সট ছিল না, তো যন্ত্র যেটা বলতেছিল আর কি যে আমাদের সময় ছিল না, আমরা এক ব্যাচ ছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি শিওর আসিফদের সময় প্যারালাল টেক্সট ছিল না। না আসতে সময় ছিল না, ওই সময় আমরা কাজ শুরু করছি, হ্যাঁ তো 22 ব্যাচ থেকে পাইছে। ওই যে অ্যাডমিশনের কোশ্চেনগুলো বা একটা চ্যাপ্টারের জন্য আমার ঠিক কতটুকু প্রয়োজন, রাইট, মানে এক্সট্রা কিন্তু না, বাট আমরা কিন্তু অ্যাডমিশনের কোশ্চেন দেখার জন্য আমাদের পুরো একটা কোশ্চেন ব্যাংক নেওয়া লাগতো বা কোশ্চেন ব্যাংক ঘাটতে হতো। তো সেই ক্ষেত্রে ওভারবার্ডেনের চেয়ে বড় কথা হচ্ছে কনফিডেন্স কমে যাওয়া। আমি যতটুকু থিওরি পড়ছি ততটুকু দিয়ে আমার বোর্ডের কোশ্চেন সলভ করার ক্যাপাবিলিটি চলে আসছে। এখন আমি যদি অ্যাডমিশনেরটা দেখি, আমি যদি না পারি সেক্ষেত্রে কিন্তু আমার কনফিডেন্স কমে যাবে। আমাদের উদ্দেশ্যই হচ্ছে যে তোমার মধ্যে পজিটিভিটিটা বাড়ানো, ঠিক আছে? যার কারণে যেই কোশ্চেনগুলো তুমি এই মুহূর্তে সলভ করতে পারবা এতটুকু থিওরি পড়ে, আমরা ওই স্পেসিফিক কোশ্চেনগুলো হচ্ছে তোমাকে দিয়ে এখনই সলভ করানোর ট্রাই করতেছি, যাতে তুমি এই সিচুয়েশনের সাথে গেট গোয়িং হও এবং একটা ফ্লুয়েন্সি তোমার মধ্যে অলরেডি চলে আসে আর কি। তো এটাই। আর এই যে একদম রিলেভেন্ট একটা প্রশ্ন বজলুর রহমান মাত্রই করছে, এখন থেকে কি অ্যাডমিশন প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস করলে কি কোনো বেনিফিট পাওয়া যাবে কিনা, এটা কিন্তু মাত্র তুষার বললো যে তোমার এখন যতটুকু দরকার সেটা তুমি হচ্ছে প্যারালাল টেক্সট থেকেই পেয়ে যাবে, এখনই অ্যাডমিশন প্রশ্ন ব্যাংক নেওয়ার দরকার আছে বলে আমরা মনে করি না। প্যারালাল টেক্সট একাডেমিকের জন্য ইজ গুড এনাফ, রাইট। আচ্ছা এই তো, আর মোটামুটি হচ্ছে একটা কোশ্চেন আসিরের কাছে আমি যাই, যে একজন জিজ্ঞেস করছে ভাই আমি এখনো পড়াশোনা শুরু করি নাই, ও কি পিছায় পড়ছে? না আসিফ আসলে যদি একটু পিছায় পড়া বিষয়টা আসলে আপেক্ষিক, মানে ব্যাপারটা অনেকটা এইরকম যে শুরু না করলে যে শুরু করার পর শেষ হবে না, ব্যাপারটা তো আর ওইরকম না। তুমি যখনই শুরু করো নতুন উদ্যমে তুমি যদি শুরু করতে পারো, তোমার লক্ষ্য যদি থাকে অবিচল স্থির আর লক্ষ্যের পথে তুমি যদি হতে পারো আগুয়ান, তাহলে অবশ্যই তোমার পক্ষে সফলতা সর্বোচ্চ শিখরে আরোহণ করা সম্ভব। কাজেই তুমি যদি দৃঢ় প্রত্যয় রেখে উদ্ভাস উন্মেষ পরিবারের সাথে থেকে বা ভাইয়াদের গাইডলাইনের মধ্যে থেকে নিজেকে গড়ে তুলতে পারো এবং নিজের পথটা পরিচালিত করতে পারো, অবশ্যই তুমি সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবে। চমৎকার চমৎকার। আচ্ছা, আসিরের বাংলা ক্লাস নেওয়া উচিত। হ্যাঁ আচ্ছা আচ্ছা অন্তর, কোশ্চেন নেওয়ার আগে মানে আমি হচ্ছে কমেন্টে দেখতেছিলাম যে রুটিনের ব্যাপারে কিছু আসছে আর নোটের ব্যাপারেও আসছে, এটা নিয়ে আমরা কথাবার্তা যাব। একটা প্রশ্ন জেনির প্রশ্ন অ্যানসার করে ফেলি। ওর প্রশ্ন যে প্যারালাল টেক্সটের পাশাপাশি অসীম কুমার স্যারের বই পড়লে হবে কিনা। আমি যে কটা নাম বলছি ম্যাথের যে কোনো একটা পড়লে হবে, অসীম স্যারের বই পড়লে হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ তুষার, এইবার হচ্ছে মানে বিষয় যেটা হয় মানে কলেজ লাইফে কলেজের ক্লাস থাকে, আবার ওরা যেহেতু উদ্ভাসের স্টুডেন্ট উদ্ভাসেও ক্লাস থাকবে উইকলি, তারপরে হচ্ছে অনেকে আবার বাইরেও হচ্ছে বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়ে। তো এই যে ডেইলি বেসিসে বেশ একটা বড় সময় কিন্তু খালি শিক্ষা নিতেই চলে যায়, তাই না? এখন বাসায় বসে পড়ার টাইমটা হচ্ছে অনেকেই পায় না, অনেকে টায়ার্ড থাকে, বা এই টাইম ম্যানেজমেন্টটা অনেকের দ্বারাই হচ্ছে হয়ে ওঠে না, যার কারণে একটা মানে প্রতিদিনই ডিপ্রেশন বাড়ে, একটা ডেইলি বেসিসে বাড়ে, একটা হচ্ছে উইকলি বেসিসে বাড়ে, মান্থলি বেসিসে বাড়ে, তারপর যখন পরীক্ষা যখন আসে তখন হচ্ছে একটা ডিপ্রেশনের সাগরে হচ্ছে চলে যায়। তো আমরা যদি এখন থেকে ওদেরকে এই প্রবলেমটা অ্যাড্রেস করে একটু কিছু বলে দিই যে কিভাবে টাইম ম্যানেজ করা যেতে পারে আর কোন কোন ডিসিশন গুলো হচ্ছে ওরা এখন নিতে পারে, তাহলে মনে হয় বেটার হয়। হ্যাঁ, কিছু জিনিসপাতি আমি এখানে আসলেই বলতে চাইছিলাম। প্রথম কথা হচ্ছে যে তোমাদের বুঝতে হবে, যেটা আমি শুরুতেই বলতেছিলাম, যে এই সময় প্রেশারটা অনেক বেশি। এটা তোমাকে প্রথমে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে ভাই এই ওভারলোডেড প্রেশার নিয়ে আমাকে হচ্ছে আমার কলেজ লাইফটা পার করতে হবে। এখন জিনিসটা হলো যে যখন তোমার প্রেশার অনেক বেশি, সময়টা অনেক কম, তোমার সময় নষ্ট করার কোনো সুযোগ নেই, এটা প্রথম কথা মেনে নিবা। আমরা মানে আমাদের যারা অলরেডি আমাদের পাইওনিয়ার বা প্রাইম ব্যাচ থেকে আমাদের সাথে ছিল, তারা হচ্ছে মানে অনেকে এতদিন পর্যন্ত কলেজ শুরু হওয়ার আগে রিয়েলাইজ করে নাই যে কলেজ শুরু হলে কি প্রেশারটা সামনে ফেস করতে হবে। হ্যাঁ, তো যখনই কলেজ শুরু হয়েছে মানে তারা অনেকেই একটা হচ্ছে সাগরের মধ্যে পড়ে গেছে যে আরে আমার দিনে অনেকটা সময় কলেজে চলে যাচ্ছে, তারপরে উদ্ভাস, তারপরে আমি নিজের পড়াশোনা কিভাবে ম্যানেজ করবো, কি করবো। হ্যাঁ, তো এখন তোমাকে প্রথম কথা বুঝতে হবে যে তোমার জন্য কোনটা নিডেড। হ্যাঁ, এটা তোমাকে ভালো মতো বুঝতে হবে যে তোমার জন্য কোনটা নিডেড। তো আমি যদি মনে করি সাপোজ আমার দিন কিন্তু 24 ঘন্টা ফিক্স, দিন আমার 24 ঘন্টা ফিক্স। এখন আমার কলেজ যদি হয় 6 ঘন্টা,
আমার যদি যাইতে আসতে যাওয়া আসার মধ্যে যদি সাপোজ 1 ঘন্টা লাগে, 7 ঘন্টা গেল, উদ্ভাসে আমার ক্লাস ধরো 3 ঘন্টা, এখন মনে করো তুমি হচ্ছে আরো 4টা প্রাইভেট পড়ো, প্রতিদিন তোমার 4টা করে এক্সট্রা আরো প্রাইভেট থাকে, এখানে মনে করো তোমার 2 8 ঘন্টা করে চলে যায়, তাহলে তোমার কতক্ষণ গেল? তোমার চলে গেল 18 ঘন্টা। তাইলে তুমি আমাকে বলো তোমার পক্ষে কি পসিবল যে তোমার ঘুম, খাওয়া দাওয়া এটার পরে নিজের পড়াশোনার টাইম বের করা? না। কিন্তু সো তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে দিন তোমার 24 ঘন্টা, সো তোমাকে তোমার রুটিন এমনভাবেই ম্যানেজ করতে হবে, এমনভাবেই সেট করতে হবে যেন তুমি 24 ঘন্টার মধ্যে ইফেক্টিভলি একটা পড়াশোনা করতে পারো। আমি যখন কলেজের স্টুডেন্ট ছিলাম, আমি কিন্তু উদ্ভাসের একাডেমিক স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ, আমি হচ্ছে ফার্মগেটে হচ্ছে আমি অফলাইন একাডেমিক স্টুডেন্ট ছিলাম। আমার কিন্তু উদ্ভাস চয়েস করার পিছনে কারণ এই একটাই ছিল যে আমি হচ্ছে একটা ছাতার আন্ডারে বা একটা জায়গা থেকে আমি হচ্ছে আমার সবগুলো সার্ভিস আমি এখান থেকে পাচ্ছি। এবং এখন তো উদ্ভাসের সার্ভিস আরো অনেক বেড়ে গেছে আর কি, যে মানে আমার কাছে তখন যেটা টার্গেট ছিল যে আমি হচ্ছে আমার যেখানে যেখানে আমার প্রবলেম, যেখানে মানে আমার থিওরিটিক্যাল বিভিন্ন জায়গাগুলো যেখানে আমাকে হচ্ছে ভালো মতো অ্যাড্রেস করা হবে, যেখানে হচ্ছে রেগুলার কিছু এক্সাম থাকবে, এমন যেন আমি হচ্ছে একটা সার্ভিস পাই। তো ওটা তো তখন আমাদের সময় ছিল। এখন তো নতুন করে আরো অনেক কিছু অ্যাড হয়েছে, আমাদের ম্যাটেরিয়ালস অ্যাড হয়েছে ভালো মতো, আমাদের কিউএনএ সার্ভিস অ্যাড হয়েছে। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে যে তোমার এমন জায়গায় আমি সময় ফোকাস করতে চাইছিলাম যে একটা জায়গা থেকে যেন আমার ফুল সার্ভিসে চলে আসে। আমি যদি তখন চিন্তা করতাম যে আমি ফিজিক্সের জন্য এক জায়গায় যাবো, কেমিস্ট্রির জন্য এক জায়গায় যাবো, ম্যাথের জন্য এক জায়গায় যাবো, বায়োলজির জন্য এক জায়গায় যাবো, তখন যেটা হইতো যে এক্সট্রা করে প্রত্যেক জায়গায় আধা ঘন্টা করে, মিনিমাম আধা ঘন্টা করে হচ্ছে ব্যয় হইতো। এক্স্যাক্টলি এবং আমার ট্রান্সপোর্টেও ইয়া হইতো। তো উদ্ভাসে যেটা করা হয় যে তোমার সবকিছু একটা রুটিনের আন্ডার আনা হয়, যে তোমার সপ্তাহে একদিন করে তোমার ম্যাথ ক্লাস থাকে, একদিন করে বায়োলজি ক্লাস থাকে। অন্তরের সাথে সেখানে একটু অ্যাড করি, আমি আরো সেম ব্যাচেই ক্লাস করতাম আরেকটা হরে, হ্যাঁ, অফলাইন একাডেমিকে। তো এইখানে আরেকটা কনফিউশন হয় ব্রাঞ্চ সিলেকশন নিয়ে। যারা হচ্ছে অফলাইন একাডেমিক করবে তাদের জন্য আমি বলতেছি যে ব্রাঞ্চ সিলেকশনে কখনো হচ্ছে এটা মনে করো না যে আমার বাসা হচ্ছে ফার্মগেটে, আমি হচ্ছে সায়েন্স ল্যাবে গিয়ে ক্লাস করব, বা আমার বাসা হচ্ছে মতিঝিলে, আমি মিরপুরে গিয়ে ক্লাস করব। তোমার বাসা থেকে সবচেয়ে যেটা কাছে হয় সেই ব্রাঞ্চটাই সিলেক্ট করবা। এবং হচ্ছে অন্তরে একটা কথা বলতেছিল, আমি ওই ওই কিওয়ার্ডটা ধরে হচ্ছে সিয়ামের কাছে যাব, যে রেফারেন্স ফ্রেম ধরে তারপর হচ্ছে পড়াশোনা করা, এইটা আসলে কতটুকু জরুরি বা এইটা করলে কি উপকার পাওয়া যাবে? ওকে, এইখানে আমি একটা কথা থেকে শুরু করব যে ধরো আমাদের বা মানে আমি যদি নিজের লাইফ থেকে বলি যে আমাদের একটা প্রবলেম, ধরো যে যদি আমাদের কোনো একটা সিস্টেমের মধ্যে থেকে বা একটা প্রেশার ক্রিয়েট না করা হয়, আমাদের কেন জানি ওই কাজটা না করতে আগ্রহী হয় না। যেমন ধরো বাসায় কোনো একটা কাজ, ধরো আম্মু বলছে যে এই টাইমের মধ্যে করতে হবে, তো ওকে, আরে আম্মু তো বলছে এই টাইমের মধ্যে করতে হবে, করলেই তো হইলো। বাট জিনিসটা হলো যে এই যে পরীক্ষার না আমাদের এমনই একটা মোটিভেশন থাকে যে পরীক্ষা তো সেই অক্টোবরে, সেই নভেম্বরে, পরের বছর, থাক আস্তে আস্তে পড়া শুরু করি। এই আস্তে আস্তে করতে গেলে দেখা যায় যে পরীক্ষার 2 মাস আগে হায় ভাইয়া আমার তো এখন 80% সিলেবাস বাকি, আমার তো 60% সিলেবাস বাকি, এবং তখন কিন্তু একটা মানে সমুদ্রের মধ্যে পড়ে যেতে হয়। তো এর থেকে বাঁচার উপায়টা কি? এর থেকে বাঁচার উপায় ওই যে আম্মুর কাজ করার ক্ষেত্রে আম্মু যদি দেখো যে কি হয় যে খাবার খেতে ডাকার সময় 5 মিনিট অন্তর অন্তর একটা করে ডাক দেয়, সো দেখবা সেকেন্ড ডাকের সময় তুমি কিন্তু চলে গেছো। সো কাইন্ড অফ মানে আমাদের হ্যাবিটটাই এরকম যে আমাদেরকে যদি পুশ না করা হয় আমরা না পড়তে বসি না, সহজ কথায়। তো এই জন্যই আমার মনে হয় যেটা একটা রেফারেন্স ফ্রেম বা একটা সিস্টেমের মধ্যে থাকলে আমরা পড়ার মধ্যে থাকি, যেটা কি না ধরো ওই যে 8 মাস পর যে পরীক্ষা, তখন দেখা যায় পরীক্ষার 2 মাস আগে আরে না আলহামদুলিল্লাহ আমার 90% পড়া শেষ, 90% সিলেবাস শেষ, হ্যাঁ মানে একটা রুটিনের মধ্যে থাকলে কি হয় আমরা পড়ার মধ্যে থাকি, আমাদের ডেভিয়েশনের মানে সুযোগ বা বিচ্যুতির সুযোগ অনেক কমে যায়। এখন এই ক্ষেত্রে ঘটনা হচ্ছে যে একটা রেফারেন্স ফ্রেম সেট করে নাও আর কি, যে আমি কারোর সাথে আগাবো। এটা হতে পারে তোমার কলেজ, উদ্ভাসের সাথে আসো, হতে পারে তুমি উদ্ভাসকে ফলো করতেছো, বাট যে কোনো একটাকে তুমি ফিক্স করে নাও যে আমি কলেজের সাথে আগাবো বা আমি উদ্ভাসের সাথে আগাবো। দেন তুমি হচ্ছে ওইভাবে তোমার গোলগুলোকে সেট করো। যেমন মনে করো সাপোজ আমি কথার কথা ধরে নিচ্ছি যে তুষার হচ্ছে স্টুডেন্ট, সে হচ্ছে উদ্ভাসের স্টুডেন্ট, সে হচ্ছে উদ্ভাসের রেফারেন্স ফ্রেম ফলো করে। তাহলে এখন তোমাদের আরেকটা সবচেয়ে বেশি পাওয়া প্রশ্ন, হ্যাঁ এটা মানে সবাই রিলেট করবা যে সবচেয়ে বেশি আমরা এই প্রশ্নটাই পেয়ে থাকি যে ভাইয়া দিনে কত ঘন্টা পড়তে হবে। হ্যাঁ, এবং এটার অ্যান্সার তোমার আসির ভাইয়ের কাছেও নাই। বুয়েট ফার্স্ট, ঢাবি ফার্স্ট, মেডিকেল কত ছিল? 6 না? হ্যাঁ, অনেক পিছনে। যাই হোক, তো আসিরের কাছে হয়তো নয় যে দিনে কত ঘন্টা করে পড়াশোনা করতে হয়, এটার কোনো ফিক্স অ্যান্সার হয় না তুমি দিনে কত ঘন্টা করে পড়াশোনা করবা, রাইট? তো তোমাকে যেটা করতে হবে সেটা হলো যেটা আমি বললাম যে তুমি যখন রেফারেন্স ফ্রেম তুমি ঠিক করে নিবা, এরপরে তোমার কিন্তু টার্গেট সেট হয়ে গেল। যে তুমি সাপোজ কথা বলছি, তুমি উদ্ভাসকে হচ্ছে রেফারেন্স ফ্রেম সেট করছো, এখন তাহলে তোমাকে উদ্ভাসে আজকে যে পড়াটা তোমাকে পড়ানো হয়েছে, তোমার টার্গেট কি? আজকে রাতের মধ্যে সেই পড়া শেষ করা। তোমাকে পড়াশোনা আওয়ার বেস করা যাবে না, তোমাকে পড়াশোনা করতে হবে টার্গেট বেস, যে আমি এই টার্গেট আজকে দিনের মধ্যে ফিল আপ করবো। তুমি যদি আওয়ার বেস পড়াশোনা করো, ঝামেলাটা কোথায় বলি, মানুষের মাইন্ড কিভাবে কাজ করে। তুমি মনে করো ঠিক করে রাখছো ভাই আমি দিনে 4 ঘন্টা পড়বো, আমি দিনে 8টা থেকে 12টায় 4 ঘন্টা পড়বো, তোমার মাইন্ড চিন্তা করবে কিভাবে 4 ঘন্টা পার করা যায়।
4 ঘন্টা তুমি টেবিলে বসেছো ঠিকই, তোমার খেয়াল আসতেছে অন্য কিছু, হ্যাঁ তোমার ফোকাস থাকতেছে না, বাট যখনই তোমার টার্গেট মানে তোমার যখন তোমার মানে কি বলবো যে তোমার টেন্ডেন্সি হবে টার্গেট বেস, তখন তোমার ব্রেন কাজ করবে যে যত তাড়াতাড়ি পারি আমি আমার টার্গেটটা ফিল আপ করি, তারপরে আমার ছুটি। বুঝতে পারছো? তো তোমার কাজ হইতে হবে টার্গেট বেস, যে আচ্ছা আজকে আমার উৎপাসী এই পড়াইছে, আমার আজকে রাতের মধ্যে এই টার্গেট ফিল আপ করে এরপর ঘুমাইতে যেতে হবে। কারণ এইটা করতে যদি আমার 2 ঘন্টা সময় লাগে, তাহলে তুমি ওই দিন 2 ঘন্টাই পড়ো, কোনো সমস্যা নাই। ওইটা পড়তে তোমার যদি ওই দিন 6 ঘন্টা সময় লাগে কোনো একদিন, তাহলে তোমাকে ইনশিওর করতে হবে যে তুমি ওই দিন 6 ঘন্টা টাইম দিয়ে হলেও তোমার হচ্ছে পড়া তুমি শেষ করছো, এরপর তুমি ঘুমাইতে গেছো। ঘুম 2 ঘন্টা কম হলেও ঠিক আছে, একদিন ম্যানেজ করা যাবে, বাট তোমাকে তোমার টার্গেট ওরিয়েন্টেড পড়াশোনা। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে টার্গেট যদি তুমি ফিল আপ করতে না পারো, যে প্রতিদিনই যে 6 ঘন্টায় ঘুমাইতে হবে, 4 ঘন্টার জায়গায় 6 ঘন্টা পড়তে পারবো না, তাহলে কিন্তু আস্তে আস্তে জমে যাবে পড়াগুলো, তাই না? যে কারণ প্রতিদিনের টার্গেট তুমি ফিল আপ করতে পারতেছো না, দিন শেষে বা সপ্তাহ শেষে বা মাস শেষে দেখবা যে একটা জমা পড়ার পাহাড় জমে গেছে। এখন এই যে আমাদের যে ব্যাচগুলো আছে, প্রাইম ব্যাচ বা পায়োনিয়ার ব্যাচ, এই ব্যাচের স্টুডেন্টদেরও হচ্ছে এই প্রবলেমটা অলরেডি হচ্ছে দেখতেছি আমরা, যে ভাইয়া ক্লাস জমে গেছে। তো এই যে ক্লাস যদি জমে যায় বা পড়া যদি জমে যায়, সেক্ষেত্রে আমি একটু আসিরের কাছে জানতে চাইবো যে এই সমস্যা থেকে উত্তরণের উপায় কি, বা এটা কিভাবে হচ্ছে ম্যানেজ দেওয়া যায়? জমে যাওয়া পড়াটা শেষ করতে হবে, এটাই উত্তর। কিভাবে? মানে যেভাবেই পারা যায় শেষ করতে হলে আগে শুরু করতে হবে, কিন্তু শুরু করো নাকি? জি ভাই ওইটাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আসির বলতেছে যে জমে যাওয়া পড়া হচ্ছে শেষ করতে হবে। এখন শেষ করার আগে হচ্ছে নিজের আগে প্রতিজ্ঞা করতে হবে যে আর যাতে না জমে, এখান থেকে হচ্ছে শুরু করা উচিত। প্রথম কথা হচ্ছে যে শেষ করতে তো হবে, শেষ করার জন্য শুরু করতে হবে। যতটুকু জমছে সেটা তুমি শুরু করলা, বাট সামনে যেগুলো আসতেছে সেগুলো যাতে আর না জমে। আর হচ্ছে তোমাদের কিন্তু যারা অনলাইন ব্যাচে আসো, তাদের কিন্তু রেকর্ডেড ক্লাসটা দিয়ে দেওয়া হয়, রাইট। এখন এবং যারা আমাদের অফলাইনের সামনে ভর্তি হবে, ওরা কিন্তু অফলাইনের সাথে কিন্তু অনলাইন ফ্রি। হ্যাঁ, মানে হচ্ছে যারা অফলাইনে ক্লাস করবে, তারা সাপোজ তুমি হচ্ছে কোনো কারণে কোনো ক্লাস সাপোজ মিস গেছে, তুমি অসুস্থ ছিলা বা যে কোনো কারণে তুমি মিস গেছে, তুমি হচ্ছে কিন্তু অনলাইনে ইয়া কিন্তু ও পেয়ে যায়, ও কিন্তু অনলাইনে যে রেকর্ডেড ক্লাসগুলো সেগুলো কিন্তু সে পেয়ে যায়, তো তারাও কিন্তু হচ্ছে অ্যাক্সেস করতে পারবে। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো যেটা বলতেছিলি, তো ওইটাই আর কি, যে এখন দেখা গেছে যে জমে জমে একটা চ্যাপ্টার জমে আছে, সেই ক্ষেত্রে সিয়াম কিভাবে আসলে এই জিনিসটা ম্যানেজ দেওয়া যায়, বা কিভাবে টাইম ম্যানেজ করা যায় আসলে? ওকে, এখানে আমি জমে যাওয়া পড়া নিয়ে বলবো যে মানে ফার্স্ট অফ অল যে তোমাকে মানে আগে আইডেন্টিফাই করতে হবে বা নিজেকে যে স্বীকার করতে হবে যে না আমার জমে গেছে, এটা আর কি আসলে বুঝতে হবে। যে অনেকে ভাবে যে আরে ভাই সমস্যা নেই, এই চ্যাপ্টার, হ্যাঁ সেটা, এই চ্যাপ্টার না পড়লে তো আমার পরীক্ষায় কিছু হবে না, থাক বাদ দিই, এমন যাতে না হয়, ঠিক আছে? এরপরে কথা হলো ওই যে অন্তর ভাইয়া যে বললো টার্গেট সেট করে পড়া। ধরো ওই দিনের টার্গেট তোমার 2 ঘন্টা হয়ে গিয়েছে, এখন কি ভাই তাহলে 2 ঘন্টা পর আমি তাহলে একটা মুভি দেখতে বসি, বা আমার তো টার্গেট শেষ। এই যে এই জায়গায় কাজ করবে যে তোমার ওই যে জমে যাওয়া পড়াটা যদি না হয়ে থাকে, হ্যাঁ তাহলে তুমি ওই টাইমটা এনজয় করতে পারো, বাট যদি জমে থাকে তখন তাহলে ওখানে 2 ঘন্টার জায়গায় এখন তোমার 2.5 ঘন্টা বা 3 ঘন্টা পড়তে হবে। সো এভাবে করে হয়তো বা একদিনে তুমি শেষ করতে পারবে না জমে যাওয়া পড়াটা, হতাশ হওয়ার কিছু নেই। ইনশাল্লাহ আস্তে আস্তে একদিন করে দেখবা উইদিন 1 উইক অর 2 উইক তুমি একটা ভালো পজিশনে চলে যেতে পারবা। পাশাপাশি ধরো এই যে শুক্রবারে বন্ধের দিনগুলো আসতেছে বা বিভিন্ন বন্ধের ওকেশন পাওয়া যাচ্ছে, তখন টার্গেট থাকতে হবে যে হ্যাঁ বন্ধ পাচ্ছি, বাট এমন যাতে না ভাই বন্ধের দিনও পড়াশোনা করবো। ওই যে তখন মাথায় রাখতে হবে ভাই আমি তো একটা ভুল করছি পড়া জমায় রেখে, তো এই ভুলটাকে শুধরানোর দায়িত্ব আমার নিজেরই। তার মানে ওই বন্ধের সময়ও একটু মজা বা আনন্দ কম করে আমাকে পড়াতে একটু ফোকাস করে জমা পড়াটা যতটা সম্ভব আস্তে আস্তে শেষ করে ফেলতে হবে ইনশাল্লাহ। অর্থাৎ অবসর সময়ে বা যেখানে সময় পাবা সেই সময়টাকে কাজে লাগে আসলে জমাটা ফিল আপ করে ফেলতে হবে। আচ্ছা, কিছু প্রশ্ন আছে, একটু অ্যানসার করে ফেলি। হ্যাঁ, একজনের প্রশ্ন হচ্ছে ভাই আমি লাইভ ক্লাসগুলো করি না, কিন্তু উদ্ভাসী পরীক্ষা থেকে রেকর্ডিং ক্লাস সবগুলো দেখে চ্যাপ্টারটা ক্লিয়ার করে পরীক্ষা দেই, এভাবে করলে কি সমস্যা হবে কিনা? সমস্যা যেটা হতে পারে সেটা হলো যে তোমার এটা আমি একটা প্রশ্ন কমেন্টেও পাইছিলাম গতকালকের ভিডিও, সেটা হচ্ছে যে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম যদি আমরা পড়ে নিই তাহলে হয়তো ভালো হয়। হ্যাঁ, তো এটার কথা হচ্ছে তুমি যত বেশি ফেলে রাখবা, যখন চ্যাপ্টার আমরা শেষ করছি তোমার ওটা মাথার মধ্যে আসে, যত বেশি তোমার এটা পড়ে নেওয়া হবে তোমার তুমি সেটা তত বেশি ভুলে যাবা, এবং যত বেশি ফেলে রাখার টেন্ডেন্সি তোমার মধ্যে শুরু হবে তত বেশি তোমার পড়া জমতে থাকবে। এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে যে ইকিগাই যেটা প্রশ্ন করেছো সেটা হলো যে আমি যদি রেকর্ডেড ক্লাসগুলো দেখি, তুমি করতে পারো, তুমি যদি এটা এনাফলি মেনটেন করতে পারো তাহলে। কারণ এনাফলি মেনটেন বলতে কি বুঝাচ্ছি, সাপোজ তুমি হচ্ছে যেহেতু চ্যাপ্টার ওয়াইজ এক্সাম তোমার অ্যাটেন্ড করতে হবে, তাহলে আজকে যদি তোমার একটা চ্যাপ্টার পড়ানো আমাদের শেষ হয়, এটা সাপোজ 4-5 দিন পরে এটা চ্যাপ্টার ওয়াইজ এক্সাম, 4-5 দিন পরে গিয়ে তুমি ওই 4-5 দিনের মধ্যে তোমাকে ইনশিওর করতে হবে যে তুমি ওই চ্যাপ্টারটা রেকর্ডেড ক্লাস দেখে শেষ করবে, কারণ তুমি জমায় ফেললে তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। সো রেকর্ডেড ক্লাস দেখবা নাকি ক্লাসগুলো লাইভে করবে, এটা ডিপেন্ড করে তোমার অভ্যস্ততার উপর, তোমার নিজের উপর
কি বলো এটাকে, তোমার নিজের উপর হচ্ছে দখলের উপর, যে তুমি ডাইভার্ট হয়ে যাও কিনা, যে তুমি রেগুলারিটি মেনটেন করতে পারো কিনা সেটার উপরে। আচ্ছা, আইসিটি কোর্স, বাংলা ইংলিশ কোর্স এগুলো সামনে শুরু হবে, এগুলো অ্যানাউন্সমেন্ট দেওয়া হবে, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা, এরপরে হচ্ছে একজনের প্রশ্ন হচ্ছে ভাই প্রোগ্রেসিভ ব্যাচ তো অনেক পরে আসতেছে, তো ভাই এটা কি শেষ কভার হবে সব সিলেবাস? হ্যাঁ, তোমাদের হচ্ছে সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু হওয়ার আগেই তোমাদের প্রোগ্রেসিভ ব্যাচ কভার হয়ে যাবে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। একজনের প্রশ্ন, ইকিগাইরই প্রশ্ন আবার, যে পায়োনিয়ার ব্যাচ রিভিশন ব্যাচ আসবে আমাদের জন্য, নাকি ডাইরেক্টলি এইচএসসি সেকেন্ড ইয়ারে পড়ানো হবে? না, ফার্স্ট ইয়ারে কোনো রিভিশন ব্যাচ হয় না, আমাদের উৎপাদিত সিস্টেম থেকে বলি, ফার্স্ট ইয়ার শেষ হবে, তারপর তোমাদের হচ্ছে সেকেন্ড ইয়ারের যেটা কোর্স সেটা শুরু হবে। আবার অনেকের আবার হচ্ছে ফার্স্ট ইয়ারের সাথে সেকেন্ড পেপারে কিছু অধ্যায় দিয়ে দেয় কলেজে, সেটার জন্য কি করা যায় সেটা নিয়ে আমরা পরে কথাবার্তা বলবো। আর এরপরে সেকেন্ড ইয়ারের কোর্স শেষ হওয়ার পরে একটা আমাদের রিভিশন ব্যাচ লঞ্চ হয়। তো এখানে যাদের তোমাদের মনে হয় যে আমাদের 2টা একাডেমিক কোর্স করার পর আবার রিভিশনের দরকার আছে, তারা হচ্ছে রিভিশন ব্যাচে আলাদা করে জয়েন করতে পারো। বাট এটা যে আমরা সবসময় ম্যান্ডেটরি হিসেবে বলি এমনও কিন্তু না। যারা হচ্ছে একাডেমিক খুব ভালো মতো ফলো করো তাদের যে আবার আলাদা করে রিভিশনে ভর্তি হতে হয় এমন এটা ম্যান্ডেটরি কিছু না। বাট ওই তো যাদের ল্যাকিংস থেকে যায় তাদের জন্য হচ্ছে পরে সেকেন্ড ইয়ারের কোর্স শেষ হওয়ার পরে আর কি রিভিশন ব্যাচ শুরু হয়। এই হচ্ছে মোটামুটি কিছু প্রশ্নের উত্তর। এরপরে হচ্ছে সিয়ামের কাছে একটা প্রশ্ন, হ্যাঁ, বই দাগানো সবচেয়ে ভালো, বায়োলজি ডিপার্টমেন্ট ভালো বলতে পারবে, যে নোট করব কিনা, নোট করার সময় নষ্ট কিনা, আর নোট যদি করি তাহলে সেটা কিভাবে করা উচিত, আর হচ্ছে বই দাগায় পড়বো কিভাবে, অনেকগুলো প্রশ্ন। ওকে, তো নোট করা নিয়ে আমি বলবো যে আমার ফিলোসফি যেটা ছিল, যে আমার কাছে মনে হয় কি, যে ধরো পড়া শুধু পড়ে গেলাম, যে বই দেখে দেখে জাস্ট রিডিং করে গেলাম, পড়া হয়ে গেল, ব্যাপারটা কিন্তু এমন না। ধরো মানে যে কোনো সাবজেক্টের কথাই বলো, যে প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে, লিখার প্র্যাকটিস বা লিখার অভ্যাস থাকতে হবে। তো এক্ষেত্রে নোট জিনিসটা আমি বলবো, যদি অবশ্যই তোমার মানে নোটের পড়ার উপর তোমার কতটা মানে আগ্রহ তুমি যদি ধরে রাখতে পারো, মানে ব্যাপারটা যদি এমন না হয় যে ভাই নোট করতে বলছে, ওকে কোনো মতে লিখে রাখলাম, ওকে এটা আর জীবনে খুলে দেখবো না, এমন যদি হয় আসলে, তাহলে এটা কিন্তু ইফেক্টিভ হবে না। ওকে, নোট কিভাবে ইফেক্টিভ হবে, দেখো ক্লাসে যখন ভাইয়া বলতেছে, যেমন বিভিন্ন জায়গায় কি হবে যে একটা জিনিস বুঝতেছো না, ভাইয়া বুঝিয়ে বলছেন, তো এই জিনিসগুলো তুমি 2টা কাজ করতে পারো। একটা হলো ভাই আমি খাতায় নোট করতে পারি এবং এটা আমার জন্য ইফেক্টিভ, আমি পরে আবার দেখিও, তার জন্য বলবো যে হ্যাঁ তুমি খাতায় চেষ্টা করো যে প্রত্যেকটা সাবজেক্টে যদি সম্ভব হয় আলাদা করে খাতা করে সেই অনুযায়ী তুমি ক্লাসে যা হচ্ছে নোট করবা, পাশাপাশি যে কিওয়ার্ডগুলো সেটা পাশে লিখে রাখছো, নাইস, একটা ওয়ে হতে পারে। আরেকটা ওয়ে, ভাই না আমার খাতায় লিখতে গেলে মনে হচ্ছে টাইম নষ্ট হবে, আবার মনে হচ্ছে যেন আমি এটা পরে নাও দেখতে পারি, বাট আমি বইটা কিন্তু সবসময় পড়ি, তাদের জন্য হতে পারে যে তুমি ক্লাসে যেটা বলতেছে ছোট ছোট স্টিকি নোট বানিয়ে তুমি বইয়ের মধ্যে কিন্তু লিখে মানে স্টিক করে রাখতে পারো। সেতে হবে কি, তোমার বইটা তো অবশ্যই পড়তে হবে সবসময়, ওই যে যেটা বলতেছে মেইন বই প্লাস প্যারাটেক্সট তো আছে, তো তখন কিন্তু ওই যে তোমার নোট অটোমেটিকলি মানে বইয়ের সাথে আছে, তো পরীক্ষার আগে বা যে কোনো সময় তোমার রিভিশনের সময় ওই জিনিসগুলো কিন্তু রিক্যাপ করতে পারবা খুবই ইজিলি। আর ম্যাথের ক্ষেত্রে এখানে আমি একটা হাইলি সাজেস্ট করবো, আমি আমার নিজের সময় করেছিলাম, ম্যাথের আসলে নোট করেছিলাম আলাদা, সো এটা হলো অন্তর ভাই আরও ভালো বলতে পারবে যে ম্যাথের আসলে নোট দরকার কিনা। তো আমি বায়োলজির রেসপেক্ট থেকে বায়োলজির কথাগুলো বলতেছি, বা কেমিস্ট্রির জন্য সেম সাজেশন, ফিজিক্সের জন্য সেম বলবো। আর দাগানোর ক্ষেত্রে ভাই কীভাবে দাগাবো, ওকে এখানে হলো যে আমি বলবো যে তোমরা একটা ভালো সোর্স পেয়ে যাবা। ধরো তোমরা যদি কোর্সে ভর্তি অলরেডি প্যারাটেক্সট পেয়ে গেছো, দেখবা সেখানে যদি আমি বায়োলজির কথাই বলি, নীল কালার করে দাগানো আছে যেগুলো বেশি ইম্পর্টেন্ট ইনফো, যেগুলো একটু সাবধান বা না বোধক জিনিসপত্র যেটা আমাদের ভুল হয় সেগুলো দেখবা লাল করা আছে, এটা অনেক হেল্প হবে। পাশাপাশি ক্লাস যখন হবে তখন দেখবা ভাইরা বলে দিচ্ছে যে এই লাইনটা ইম্পর্টেন্ট, এইটা ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে, এখান থেকে এবার কোশ্চেন এসেছে, তো তখন কিন্তু ইজিলি দাগানোর কাজটা ক্লাসের মধ্যেই তোমার হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে ভাই বই কি ইজিলি আমরা যখন ক্লাস করব বইটা নিয়ে বসবো, সো ভাইয়ারা যখন পড়াচ্ছে আমি পাশে একটা বই রাখবো, পাশে খাতা রাখবো, সো খাতায় আমার লেখার কাজ লিখতেছি, পাশাপাশি ভাইয়া বললো যে এই লাইনটা ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন হতে পারে, সুন্দর করে আমি কলম পাশে রাখলামই, জাস্ট একটু দাগ দিয়ে রাখলাম বা মানে ইন্ডিকেট করে রাখলাম যে এই জায়গাটা দাগাতে হবে। সো ওই যে যদি ক্লাস শেষ হয়ে যায় পরে কিন্তু তুমি জানতেছো ভাইয়া কোন টাইমটা দাগাতে বলেছে, কোন ইনফর্টটা দাগাতে বলেছে। সো ইনশাল্লাহ এইভাবে একটু যদি নিজে ম্যানেজ করে আগাতে পারি, হোপফুলি অনেক মানে বেনিফিট হবে ইনশাল্লাহ। আপনি বায়োলজির নোট কিভাবে করতেন? হ্যাঁ, বায়োলজির নোট, আগে অন্তত ম্যাথের নোট নিয়ে একটু বলেন। আচ্ছা, ম্যাথের নোট বলে ফেলি, তারপর হচ্ছে বায়োলজি নোট নিয়ে বলি। আচ্ছা, তো ম্যাথের হচ্ছে ম্যাথ বা ফিজিক্স দুটার ক্ষেত্রেই বলা যায় মনে হয় এই কথাটা, যে যেগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল সাইডগুলো এগুলো অনেক ক্ষেত্রে নোট করে রাখলে একটু ভালো, স্পেশালি যেগুলো একটু স্পেশাল প্রবলেম বা ইম্পর্টেন্ট প্রবলেম। অর্থাৎ মনে করো আমি দুই রকম প্রবলেমের কথা বলবো, একটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রবলেম আর একটা হচ্ছে স্পেশাল প্রবলেম। ইম্পর্টেন্ট প্রবলেম কোনগুলো তুমি দেখবা যে ম্যাথ ফিজিক্সের ক্ষেত্রে একই টাইপের কিছু প্রশ্ন ঘুরাই ফিরাই প্রতি বছর আসে। যেমন আমি যদি ম্যাথ থেকে বলি, তুমি দেখবা ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ অধ্যায় থেকে গুণমান লঘুমান অলমোস্ট প্রতি বছরই আসে। হ্যাঁ, তারপরে পর্যায়ক্রমিক অন্তরীকরণের কিছু প্রমাণ সংবলিত ম্যাথ থাকে, প্রতি বছরই আসে। তারপরে মূল নিয়মে অন্তরীকরণের কিছু প্রমাণ টাইপের ম্যাথ থাকে, প্রতি বছরই আসে। তো এইগুলো যেটা আমার কিছু বাধা ধরা টাইপের ম্যাথ,
হ্যাঁ, এগুলো তুমি যদি নোট করে রাখো খুবই ভালো। আর স্পেশাল ম্যাথ বলতে বোঝাচ্ছি যে যেগুলো একটু ইউনিক, মানে সলভটা একটু বাকিগুলো থেকে ডিফারেন্ট, এগুলা যদি আমাদের হচ্ছে একটা নোট আকারে থাকে, তাহলে যেটা আমার লাভ হয় সেটা হচ্ছে যে আমি এক্সামের আগে যদি একবার সেগুলো রিভিশন দিয়ে যাই, তাহলে আমার মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আসার প্রবাবিলিটি বেশি সেগুলো আমার কভার হয়ে গেল, এবং যেগুলোর প্রবাবিলিটি হয়তো একটু কম কিন্তু এক্সামে চলে আসলে আমি ধরা খেয়ে যেতে পারি, মানে একটু আলাদা টাইপের, সেগুলো হচ্ছে আমার নোট করা থাকলে আমি এক্সামের আগে একবার দেখে যেতে পারি। সো এটা খুবই ইম্পর্টেন্ট। আর ম্যাথমেটিক্যাল জিনিস আমি দাগানোর ব্যাপারে বলবো হচ্ছে যে আমি যেটা করতাম, যে আমি যেগুলো ম্যাথ এক দফায় পারতাম না আর কি, আমার কাছে মনে হতো যে একটু আলাদা টাইপের, একটু কঠিন টাইপের, এক্সামের আগে একবার দেখা লাগবে, ওগুলো আমি একটু একবার গোল দিয়ে দিতাম। এটা হচ্ছে আমার সিস্টেমে ছিল আর কি। এখানে আমার একটা ফিলোসফি আছে, আমি বুঝছো, মানে এক চ্যাপ্টার তো ধরো মাল্টিপল টাইমস পরীক্ষা হয়, ধরো একবার সিটি হচ্ছে, একবার হলো টার্ম হচ্ছে বা এরকম কিছু। তো আমি কি করতাম ম্যাথের ক্ষেত্রে, তো ধরো পড়তাম যে অন্তরের মতো সেম, ধরো প্রথমবার যখন করতেছি যেটা দেখলাম যে একবারে পারতেছি সেগুলো দাগাতাম না, যেগুলো দেখলাম যে আটকে গেছি একটা করে গোল। সেকেন্ড বার যখন পরীক্ষার সময় আবার রিক্যাপ করতাম, তখন আবার যেগুলো দাগাচ্ছি ওই যে এক গোলের মধ্যে যদি আরেকটা হয় সেটাকে আলাদা কালার করতাম, যে না এখানে আমি বেশি আটকাই। সো এটা একটা ইফেক্ট, মানে সুবিধা হয়েছিল, যেটা আমার জন্য মনে হয়েছে। টেস্ট পরীক্ষার আগে দেখছি যে আমার মোটামুটি ম্যাথ বই একটা মানে লেভেল 1 2 3 আকারে সাজানো, যে কোনগুলো আমি বেশি ঝামেলায় পড়ি, কোনগুলাতে একটু কম, কোনগুলো মনে হয় যে না আমি পারবো। সো এই জিনিসটা হয়তো ইফেক্টিভ হতে পারে ম্যাথের জন্য। তো ফিজিক্সের জন্য একটু যদি আসিরের কাছে জিজ্ঞেস করি যে ফিজিক্সের জন্য কি হতে পারে, আর এক্সট্রা কিছু কি দরকার কোন বিষয়টা? এই যে নোট করার বিষয়ে। আচ্ছা আচ্ছা, তো ফিজিক্সের ক্ষেত্রে তোমরা যারা হচ্ছে কি আমাদের উদ্ভাসের ক্লাসগুলো করবা, তো তোমরা অলরেডি জানো যে আমাদের কিন্তু স্লাইড বা পিডিএফ হচ্ছে গিয়ে তোমাদেরকে প্রোভাইড করা হয়। সো পিডিএফে কিন্তু ভালো লেভেলের ম্যাথমেটিক্যাল প্রবলেমই থাকে। তো তোমরা যদি পিডিএফটা হচ্ছে গিয়ে সংরক্ষণ করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ওই ম্যাথগুলো আলাদা করে নোট করা লাগতেছে না। সো তোমার ওই পিডিএফের ভিতরে তোমার কিন্তু ডেফিনেশন, তারপরে ফর্মুলা, এগুলো দেখবা যে বক্স বক্স করে যিনি বা যেই ভাইয়ে পড়াবেন অবশ্যই ভাইবে সুন্দরভাবে ওগুলো প্রেজেন্ট করে দেবে। সো এই ক্ষেত্রে উদ্ভাসের ক্লাসের পিডিএফগুলো কিন্তু তোমার অনেক পরিশ্রম বাঁচায় দিবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে যে ভাই আমি যদি পার্সোনালি নিজে থেকে একটা নোট বা প্র্যাকটিস খাতা বানাইতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কিভাবে বিষয়গুলো ফলো করা দরকার ফিজিক্সের ক্ষেত্রে। তো ফিজিক্সের ক্ষেত্রে একটা ব্যাপার মাথায় রাখবা, যে থিওরিগুলা তুমি যখন ভাইয়া পড়াচ্ছেন ক্লাসে, তোমরা প্রায়ই কোয়েশ্চেন করো যে ভাইয়া ক্লাসে যখন পড়াইছে তখন সব বুঝছি, কিন্তু নিজে যখন হাতে লিখতে গেছি তখন আর কিছু মনে নাই। দেখো পড়ালেখা আসলে আমরা বলি, বাট এটা আসলে লেখাপড়া হওয়াটাই বেশি ভালো ভালো দরকার ছিল। কারণ আমাদের লিখা দিন শেষে কিন্তু আমরা পরীক্ষার খাতায় লিখি, আর এই যে লিখতেছি এটা কিন্তু পুরোপুরি একটা মাসল মেমোরির ব্যাপার। তোমার মাসলে যখন লিখার মেমোরিটা বা ওই মেমোরিটা জমা থাকবে, তখনই তুমি ওটা পরীক্ষার খাতায় ডেলিভার করতে পারবা। তার মানে তুমি হয়তো ক্লাস করলা, চোখ দিয়ে দেখলা, সেটা মাথায় নিলা, কিন্তু সেই মাথায় নেওয়া পড়াটাকে তুমি ডিরেক্টলি পরীক্ষার খাতায় লিখতে পারবা না যদি না তোমার মাসল মেমোরিটা ডেভেলপ হয়। আর মাসল মেমোরি তখনই ডেভেলপ হবে যখন তুমি নিজের খাতায় সেটাকে লিখতে পারবা। কাজেই আমি বলবো যেটাই তোমাদেরকে ভাইয়া ক্লাসে পড়াবেন, নিজে থেকে খাতায় ওই জিনিসটা লিখতে হবে। তোমরা অনেকেই বলো ভাইয়া থিওরি মনে থাকে না। থিওরি আসলে মনে থাকে না, কথাটা ভুল। থিওরি পড়ায় দেওয়া হয়, পড়ানোর সময় তোমরা বুঝো, কিন্তু বাসায় ওই থিওরিটার প্র্যাকটিস করো না। কাজে ফিজিক্সের ক্ষেত্রে থিওরি হয়তো পরীক্ষা আসে না, কিন্তু সেই থিওরিটা প্র্যাকটিস করা অনেক মানে গুরুত্ব আছে। ঠিক আছে, তুমি যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবা, নাহলে তুমি রিলেট করতে পারবে না তোমার যদি থিওরি ভালো মতো জানা না থাকে। এই ক্ষেত্রে তোমরা একটা জিনিস হচ্ছে বিবেচনা করতে পারো বা কনসিডার করতে পারো, সেটা হচ্ছে তুমি এইভাবে থিওরিগুলো পড়তে পারো। মনে করো যে ক্লাসের ভাইয়া তোমাকে একটা থিওরি পড়ায় দিলেন বা একটা টপিক পড়ায় দিলেন, এখন তোমার কাজ হবে বাসায় গিয়ে ভাইয়া যেমন তোমাকে পড়াইছেন তুমি মনে মনে চিন্তা করো যে তুমি মনে মনে তোমার কোনো একটা ফ্রেন্ড বা কল্পনায় অন্য আরেকজনকে সেম জিনিসটা পড়াবা বা বুঝাবা। এখন ওকে বুঝাইতে গেলে তোমার কিন্তু নিজে ভালো মতো বুঝতে হবে, আর তখনই তোমার নিজের যে আন্ডারস্ট্যান্ডিং সেটা প্রপারলি হবে, যেন তুমি আরেকজনকে বুঝাইতে পারো। কাজেই ওই আন্ডারস্ট্যান্ডিং লেভেল যখন তুমি চলে যাবা, তখন কিন্তু দেখবা যে তোমার ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা কোনো বিষয় না। অনেকেই তোমরা বলো যে ভাইয়া থিওরি পারি কিন্তু ম্যাথ পারি না। প্রবলেম আসলে গোড়াতেই, যে থিওরিটা তোমরা অ্যাপ্লাই করতে পারবো তখনই যখন থিওরির সাথে তোমার মনের একটা ঐকান্তিকতা তৈরি হবে। এইটা ভাইয়া। আচ্ছা, আশফিয়া আর ফাতেমার হচ্ছে আসিরের থেকে মোটিভেশন দরকার ছিল, আমরা লাস্টে আসিরের থেকে একটু মোটিভেশন শুনে এরপরে তখন শেষ করবো না। আচ্ছা, তো তুষার একটু আগে যে প্রশ্নটা করছিল যে আমি হচ্ছে বায়োলজি নোট করছিলাম কিভাবে, ওটা আমাকে হচ্ছে আমাদের প্রশ্ন করছে, বিকজ আমার হচ্ছে এইচএসসি তে বায়োলজি ছিল না। তো ফোর্থ সাবজেক্টের বিষয়ে আর কি, মানে আমি একটু কোশ্চেন দেখছিলাম ওই জন্য আর কি, যে ফার্স্ট ইয়ারেই হচ্ছে তোমাদের ফোর্থ সাবজেক্টটা সিলেক্ট করে নিতে হয়।
তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কাছে দুইটাই উদাহরণ আছে, দুইটা এক্সাম্পল আমরা রাখছি যে ফোর্থ সাবজেক্ট সিলেকশনে আসলে আমরা কিরকম বিচক্ষণতা দেখাইতে পারি বা কোনটা দেখাইলে প্রস কনস কি, সেই দুইটা প্রথমে একটু সিয়াম ভাইয়ের থেকে শুনবো, তারপর আবার অন্তর ভাইয়ের থেকে শুনবো। ওকে, জেনারেল যেটা দেখবে তুমি আশপাশে যেটা সবাই মোটামুটি ফলো করে, ধরো আমাদের টার্গেট কি থাকে যে ভাইয়া ইঞ্জিনিয়ারিং অথবা মানে মেডিকেল, ইন জেনারেল কিন্তু এই দুইটা থাকে। হ্যাঁ, একটা উল্লেখযোগ্য সংখ্যক থাকে ভার্সিটির একটা সাবজেক্ট। এখন ধরো চিন্তা করো যে আমাদের যে ভার্সিটির কথা যদি তুমি চিন্তা করো, ফোর্থ সাবজেক্টের উপরে কিন্তু ভার্সিটির সাবজেক্ট অনেক মানে নির্ভর করে যে তুমি কোন ডিপার্টমেন্টে যেতে পারবা বা সেই কোনটার জন্য তোমার যোগ্যতা অর্জন হয়েছে কিনা। যেমন তুমি যদি ফোর্থ সাবজেক্ট হিসেবে বায়োলজি নাও, সেক্ষেত্রে ধরো ঢাকা ভার্সিটির একদম শুরুর দিকে ফার্মেসি বলো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলো, এই সাবজেক্টগুলো কিন্তু তোমার অ্যাভেলেবেল হচ্ছে, যেটা কিনা ধরো বলতে পারো মানে খুবই সামনের সারির সাবজেক্ট আমি বলবো, যে ক্যারিয়ারের ক্ষেত্রে বলো বা সাবজেক্ট ডিপার্টমেন্ট ওয়াইজ বলো। ফোর্থ সাবজেক্টটাকে একটু এক্সপ্লেন করা যেতে পারে, অনেকে হয়তো নাও করতে পারে। আচ্ছা, ফোর্থ আমি একটু বলে নিই যে ফোর্থ সাবজেক্ট হচ্ছে ঘটনা মেইনলি এটা যে ফোর্থ সাবজেক্ট যেটা সেটা হচ্ছে তুমি যদি ওই সাবজেক্টে আল্লাহ না করুক ফেলও করো, তোমার মূল রেজাল্টটা ফেল আসবে না, বুঝছো? তোমার হচ্ছে ওইটার যেটা তোমার জিপিএ হবে ওটা তোমার বাকি জিপিএ গুলাকে পুশ করবে। মানে তোমার যদি সাপোজ বায়োলজি তোমার ফোর্থ সাবজেক্ট, তুমি বায়োলজিতে ফেল করছো, তুমি তোমার মেইন রেজাল্টটা ফেল আসবে না বাকি সবগুলোতে যদি পাস করে থাকো। আর বায়োলজিতে সাপোজ তুমি মনে করো পেয়েছো 4.0 এইচএসসি-তে, তাহলে তোমার ওই 4.0 বাকি হচ্ছে তোমার ডিস্ট্রিবিউট হয়ে তোমার হচ্ছে টোটাল রেজাল্টকে আপগ্রেড করবে। এটা হচ্ছে ফোর্থ সাবজেক্টের ঘটনা। ফোর্থ সাবজেক্ট লাগে কোথায়? যখন তুমি আরো অ্যাডমিশনে যাবা, তখন স্পেশালি যদি ডিউ কারো টার্গেট হয়, তোমার হচ্ছে প্রথম কথা ফোর্থ সাবজেক্টের ক্ষেত্রে বুয়েটে এমন কোনো কিছু ম্যাটার করে না। তোমার হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটা তোমার যদি থাকে তাহলে তুমি বুয়েটে অ্যাপিয়ার করতে পারবা, যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে অ্যাপিয়ার করতে পারবা। মেডিকেলের ক্ষেত্রে তুমি যদি বায়োলজি ফোর্থ সাবজেক্ট হিসেবে নাই রাখো, তাহলে মেডিকেলের স্বপ্ন তোমার ভুলে যেতে হবে, মেডিকেলে তোমার যাওয়ার চিন্তাও করা যাবে না ওই রাস্তায়। আর ঢাকা ইউনিভার্সিটি যেটা ঘটনা সেটা হলো তোমার ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্স এবং ম্যাথ, সায়েন্সের কথা বলছি, ফিজিক্স এবং ম্যাথ, সরি ফিজিক্স এবং কেমিস্ট্রি, ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটো হচ্ছে ম্যান্ডেটরি, রাইট? এখন ম্যাথ আর বায়োলজির মধ্যে তোমাকে একটা নিতে হবে তোমার মেইন সাবজেক্ট, একটা হচ্ছে ফোর্থ সাবজেক্ট। যেটা তুমি মেইন সাবজেক্ট নিবে তোমাকে মাস্ট অ্যান্সার করতে হবে। ধরলাম তুমি ম্যাথটা বাদ দেওয়ার কথা না, ম্যাথ তো সবচেয়ে ভালো সাবজেক্ট, তুমি জানোই সেই কথা। তাহলে তুমি ম্যাথ তুমি নিচ্ছ, তাহলে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তোমার হচ্ছে অ্যান্সার করতে হবে তিনটা। থাকলো কি? থাকলো হচ্ছে তোমার ফোর্থ সাবজেক্ট, এখন তুমি কোনটা নিছো। এন্ড তুমি যদি ফোর্থ সাবজেক্ট বায়োলজি তোমার যদি থাকে, তাহলে তোমার ইচ্ছা তুমি বায়োলজি অ্যান্সার করতে পারো, তুমি হচ্ছে বাংলা ইংলিশে অ্যান্সার করতে পারো, ঠিক আছে? তোমার যদি ফোর্থ সাবজেক্ট বায়োলজি হয়, তাহলে তোমার কাছে অপশন আছে বায়োলজি, বাংলা, ইংলিশ, যে কোনো একটা অ্যান্সার করা যায়। আর তোমার যদি ফোর্থ সাবজেক্ট বায়োলজি না হয়ে থাকে, তাহলে কিন্তু তোমার কাছে বায়োলজির অপশনটাই নাই, তখন তোমাকে অ্যান্সার করতে হবে হয় বাংলা না হয় ইংলিশ। এখন ও যেটা বলতেছিল সিয়াম, যে তুমি যদি বায়োলজি অ্যান্সার না করো এক্সামে ডিইউতে, তাহলে তুমি ফার্মেসি, জেনেটিক্স এই ধরনের সাবজেক্টগুলো তুমি পাবা না। বায়োলজি ওরিয়েন্টেড যতগুলো সাবজেক্ট আছে সেগুলো তুমি হচ্ছে পাবা না, তোমার মাথায় রাখতে হবে। আরো কিছু ড্রব্যাক আছে, মেডিকেল এক্সাম দিতে পারবে না, এগ্রিকালচার গুচ্ছতে এক্সাম দিতে পারবে না। ওকে, তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে তুমি যদি বায়োলজি বাদ দিতে চাও। এখন কথা হলো বায়োলজি বাদ দিয়ে তুমি পাবাটা কি? বায়োলজি বাদ দিয়ে কিছু কিছু কলেজে, সব কলেজ অফার করে এমন না, কিছু কিছু কলেজে স্ট্যাটিস্টিক্স এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এটা হচ্ছে অফার করা হয়। হ্যাঁ, তো আমি যেটা করছিলাম, আমি হচ্ছে স্ট্যাটিস্টিক্স নিয়েছিলাম। কেন? কারণ যে আমি বললাম যে আমার প্রথম কথা বায়োলজি ভালো লাগে না, সেকেন্ড কথা হচ্ছে তোমার আমার এই মেডিকেল লাইনে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, এবং স্ট্যাটিস্টিক্স যেহেতু একটু ম্যাথ ভিত্তিক জায়গা, তো আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে ওকে, যে আমি হচ্ছে স্ট্যাটিস্টিক্স নিলে আমার জীবন থেকে প্রেসার একটু কমবে, বায়োলজির নামেও ম্যাথ পড়া যাবে একটু, বায়োলজির নামে ম্যাথ পড়া যাবে। তো এখন তোমার হচ্ছে এটা সত্যি কথা, তুমি যদি মানে এই রিস্কগুলো নিতে রাজি থাকো, মেডিকেল জীবন থেকে চলে যাবে, এগ্রিকালচারাল গুচ্ছতে এক্সাম দিতে পারবা না, ডিইউতে কিছু টপ সাবজেক্ট নিতে পারবা না, ঠিক আছে, বাকি জায়গাতে তোমার যেতে হবে, ইঞ্জিনিয়ারিং অথবা ডিইউ এর বাকি সাবজেক্টগুলোতে এগুলোতে তোমার যেতে হবে। এগুলো রিস্ক নিতে তুমি যদি নিতে রাজি থাকো, তাইলে তখন তুমি চিন্তা করতে পারো যে তোমার বায়োলজির মতো এত কি বলবো, যে অবশ্যই অনেক বেশি প্রেশার, অনেক বেশি পড়াশোনা, তুমি এটা তোমার জীবনে রাখতে চাও নাকি চাও না, সেই তুলনায় স্ট্যাটিস্টিক্স বা অন্য কিছু সেটার প্রেশার তুলনামূলক বেশ কম, সেটা তুমি চিন্তা করে দেখতে পারো। জাস্ট তোমাকে একটা আমরা অপশনাল একটা তোমার নলেজ দিচ্ছি যে না এটা তুমি মাথায় রাখতে পারো। আচ্ছা, আর আরেকটা যেটা প্রবলেম সেটা হচ্ছে, সেটা একটু ইন্ট্রোডিউস করে ফেলি, সেটা হলো যে তোমার যখন তুমি অন্য কোনো সাবজেক্ট নিবা বায়োলজির বদলে, তখন যেটা হবে সেটা হলো তুমি তোমার আশেপাশে যারা তোমার ফ্রেন্ডরা আছে তাদের থেকে কিন্তু তুমি বিভিন্ন রকম হেল্প তোমার পাওয়া একটু কঠিন হয়ে যায়। যে সাপোজ তুষারের আমার ফ্রেন্ড, আমি ওর থেকে একটা সাজেশন নিব, কিন্তু আমি নিচ্ছি স্ট্যাটিস্টিক্স, শুধু হেল্প না, ক্লাস করার ক্ষেত্রেও। হ্যাঁ, যে দেখা গেছে যে তুমি একমাত্র সন্তান বা একমাত্র স্টুডেন্ট তোমার কলেজের, যে হচ্ছে স্ট্যাটিস্টিক্স নিতে, সেই ক্ষেত্রে কিন্তু ক্লাস শিডিউল মেইনটেইন করা বা হচ্ছে রেগুলারলি তুমি ক্লাস নাও পেতে পারো। আবার পরীক্ষাগুলোর ক্ষেত্রেও হচ্ছে একটা মানে ডিসিমিলারিটিস দেখতে পারবে আর কি। তো এই সব কিছু বিবেচনা করে তারপরে হচ্ছে তুমি যদি এরকম সিদ্ধান্ত নিতে চাও, তাহলে এটা। আর আমাদের কাছে মনে হয় যে বায়োলজি নেওয়াটা হচ্ছে সেফ,
মোটামুটি সেফ। আর অথবা যদি তোমার মনে হয় আমাদের যে বললো না এখানে। ওকে, এখানে একটা কথা যে একজন জিজ্ঞেস করতেছে যে ভাইয়া মানে এখানে কিন্তু কথা হচ্ছে যে ফোর্থ সাবজেক্টের চয়েস ব্যাপারে, ঠিক আছে? তো অনেকে কোশ্চেন করছে ভাই বায়োলজি যদি আমরা ফোর্থ সাবজেক্ট রাখি তাহলে মেডিকেল এক্সামে কি কোনো প্রবলেম হবে নাকি? না ভাইয়া, সমস্যা নাই। মানে তুমি মেইন সাবজেক্ট বায়োলজি রাখতে পারো, তখন ওই যে হায়ার ম্যাথটা হয়তো ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে, কিংবা হায়ার ম্যাথটা মেইন আর বায়োলজিটা ফোর্থ। এটা হলো মানে কমন যেই দুইটা প্রবলেমে স্টুডেন্টরা পড়ে থাকে। আর ওই যে এক্সট্রা কেসে যদি বায়োলজি তুমি বাদ দিতে চাও সেক্ষেত্রে ওই যে অপশন আছে স্ট্যাটিস্টিক্স অথবা ড্রয়িং, যে ব্যাপারটা বললো ভাইয়ারা। তো এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করবো যে কয়েকজন কোশ্চেন করছিল যে ভাইয়া মেডিকেলের ক্ষেত্রে জিকে কিভাবে পড়া উচিত, এখন থেকে শুরু করা উচিত কিনা। তো এখানে আমি বলবো যে এই জিকে জিনিসটা আসলে স্পেশালাইজড অবভিয়াসলি, সো এখন আসলে উচিত না। আমি বলবো, আমি পার্সোনালি সাজেস্ট করবো যে এখন তোমার আসলে একাডেমিক যেই বইগুলো আছে বা সাবজেক্টগুলো আছে সেগুলোতে মেইন ফোকাস করে দেন অ্যাডমিশনের সময় তোমার স্পেশাল যা যা দরকার হোপফুলি হয়ে যাবে। ওকে, আরেকটা কোশ্চেন করতেছে যে ভাইয়া আপনারা বাংলা ইংলিশ আইসিটি কিভাবে পড়তেন মেইন সাবজেক্টের সাথে? তো এটার অ্যান্সার আমি একটু দেখি অন্তর ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই যে মেইন সাবজেক্ট গুলো তো হচ্ছে পিসিএম, এর সাথে বাংলা ইংলিশ আর আইসিটি কিভাবে আগানো যেতে পারে? আচ্ছা, তো এটা তোমাকে মাথায় রাখতে হবে একটা জিনিস, সেটা হলো যে তোমার এইচএসসি রেজাল্ট তোমার অ্যাডমিশনে ইম্প্যাক্ট ফেলবে, হ্যাঁ। এবং সায়েন্সের একটা খুব মানে কি বলবো দুর্ভাগ্যের ব্যাপার হলো সায়েন্সের স্টুডেন্ট যারা, তারা যতটা না ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রিতে জিপিএ 5 মিস করে, তার থেকে অনেক বেশি মিস করে বাংলা এবং ইংলিশে। সো এগুলাতে তোমাকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। আমি যেটা করতাম সেটা হলো যে মানে আমি খুব বেশি ফোকাস করতাম সে ধরনের কোয়েশ্চেনগুলোতে যেগুলোতে মার্ক খুবই ধরা মার্ক, যেমন বাংলার এমসিকিউ, তারপর হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের হচ্ছে আমাদের ব্যাকরণগত পার্ট যেগুলো ছিল সেগুলোতে, বানান, তো ইংলিশের ক্ষেত্রে গ্রামাটিক্যাল যে পার্টগুলো, তো ওগুলাতে যখন তোমার খুব ভালো মার্কস থাকে, তোমার ওখানে যদি তোমার ফুল মার্কস পড়ার অপরচুনিটি আছে, ওগুলা হলে তোমার হচ্ছে বাকি জায়গাগুলো থেকে তোমার হচ্ছে মানে রিটেন পার্ট থেকে মোটামুটি মার্ক তুলে ফেলা যায়। তো আমার স্ট্র্যাটেজি ছিল মোটামুটি এরকম। আর এছাড়া তোমাদের তো যে বাংলা ইংলিশ আইসিটি কোর্স, এটা খুবই শীঘ্রই মোটামুটি 2 সপ্তাহের মধ্যে শুরু হয়ে যাচ্ছে। ওইখানে যারা বাংলা ইংলিশ আইসিটি যারা এক্সপার্ট ভাইরা আছেন, তারা মনে হয় এটা নিয়ে সাজেশন দেওয়া খুব ভালোই হবে। আমি এখানে আমি আরেকটু অ্যাড করব যে ভাই আমরা বা আমি কিভাবে পড়ছি আসলে এই সময়ে যে এইচএসসি লাইফে বাংলা ইংলিশ আইসিটি ক্ষেত্রে। তো এখানে যেটা বললাম, এখানে আরেকটা মানে একদল স্টুডেন্ট হয় যারা কিনা ধরো পিসিএমবি বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে অনেক বেশি ফোকাস করে, বাট বাংলা ইংলিশ ভাবে যে ওকে ফাইন এটা এক্সামের আগে একবার দেখলেই তো হয়ে যাবে বা এমন কিছু। সো আমি বলবো, আমি এটা হাইলি বলবো যে না ভাই, এটা এরকম করাটা উচিত না কোনোভাবেও। কারণ এটা যদি তুমি গুরুত্ব না দাও, তোমার জিপিএ কমানোর জন্য এই তিনটা মানে বাংলা ইংলিশ আসলে মানে যথেষ্ট, এবং তোমার মানে অ্যাডমিশন জার্নিটাকে একদম বিধ্বস্ত করার জন্য যথেষ্ট। জিপিএ কমলেই আসলে ঝামেলা হয়ে যাবে। তো এক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই উইকলি চেষ্টা করো, একটা অনেক কম টাইমে হয়তো বা হইতে পারে, বাট উইকলি একটা সার্টেন টাইম যাতে থাকে এই তিনটা সাবজেক্টের জন্য, এটা আমি সাজেস্ট করি। কিছু প্রশ্ন আসছিল গতদিন দেখেছিলাম, সেটা হলো যে তোমার কমেন্টে তোমরা করেছিলে যে ভাইয়া যারা স্পেশালি যারা প্রাইম এবং পাইনিয়ার ব্যাচে আসো, যে ভাইয়া আমরা হচ্ছে অলরেডি উদ্ভাসে ক্লাস করতে সবকিছু করতেছি, খুব ভালো মতো পড়াশোনাও করতেছি, কিন্তু এক্সাম দিতে গিয়ে উদ্ভাসে এক্সাম দিতে গিয়ে এক্সাম হলে মাথা ফাঁকা হয়ে যায়, আমরা হচ্ছে প্রেশারটা হ্যান্ডেল করতে পারি না। তো আসির ভাইয়া কিভাবে প্রেশার হ্যান্ডেল করে বুয়েটে ফার্স্ট হয়েছেন, ঢাবিতে ফার্স্ট হয়েছেন, সেটা একটু শুনবো যে প্রেশার কিভাবে হ্যান্ডেল করা যায়। এর আগে দুইটা শর্ট প্রশ্নের আনসার দিয়ে ফেলি। একটা হচ্ছে প্যারাল টেক্সট কিনলে কি মেইন বুক না কিনলেও হবে? না, উই উইল স্টিল সাজেস্ট যে তুমি হচ্ছে একটা মেইন বুক সাথে রাখো, হ্যাঁ, কলেজ থেকে রেফার করে একটা মেইন বুক সাথে রাখো। আর আরেকটা হচ্ছে ভাইয়া উদ্ভাসের ক্লাস প্যারাল টেক্সট মেইন বুক কিভাবে সমন্বয় করবো। সমন্বয় করার হলো যে তুমি উদ্ভাসের ক্লাসটা আগে দেখলা, দেন তুমি ওখান থেকে প্যারাল টেক্সট দেখবা, তুমি দেখবা যে উদ্ভাসের ক্লাস তুমি যদি ভালো মতো করো, প্যারাল টেক্সটের মোস্টলি জিনিস তোমার ওখান থেকে নিজে থেকে কভার হয়ে গেছে। তুমি একবার রিডিং পড়ে এবং যেগুলো প্র্যাকটিস করা সেগুলো ভালো মতো প্র্যাকটিস করবা, দেন ওই চ্যাপ্টার শেষ হইলে তুমি মেইন বুকটা ধরো, তুমি দেখবা যে অলরেডি মেইন বুকে 95% ইনশাআল্লাহ তোমার অলরেডি কভার হয়ে গেছে। এইভাবে তুমি সমন্বয় করতে পারো। নাও লেটস মুভ টু আসিফ। থ্যাংক ইউ ভাইয়াকে। ভাইয়া আসলে যেটা বললেন, দেখো মানুষ যখন প্রথম সাঁতার শিখে তখন ফার্স্ট টাইম তাকে হচ্ছে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়, তখন কিন্তু সে অনেক ভয় পায় পানিকে, ঠিক না? বাট একটা পর্যায়ে সে যখন টানা এরকম প্রতিদিন পানিতে নিজে থেকেই পড়ে সাঁতার টাতার কাটে, তখন কিন্তু সে সাঁতারকে ভয় পায় না, বরং সাঁতার কাটাটাকে সে একটা খেলা হিসেবে বিবেচনা করে। এক্সাম দেওয়ার ব্যাপারটাও কিন্তু একই রকম। তুমি যখন ফার্স্ট টাইম এক্সাম দিতে যাচ্ছ তোমার ভয় লাগবে, কিন্তু তুমি যখন এক্সাম দেওয়ার ব্যাপারটাকে একটা হ্যাবিট বানায় ফেলবা, তখন কিন্তু সেটা তোমার ভয় লাগবে না। একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন তোমরা অনেকেই হয়তো নটরডেম কলেজে ভর্তি হয়েছে বা নটরডেম কলেজের কথা জানো। তোমরা দেখবা যে অ্যাডমিশন টেস্টে নটরডেমের স্টুডেন্টরা না অনেক ভালো করতেছে। ভালো করার পিছনে কারণ কি? কারণ তাদেরকে ওই যে এক্সাম যে ভীতি, ওটাকে কিন্তু অলরেডি কাটিয়ে দেওয়া হচ্ছে। কিভাবে কাটানো হচ্ছে? প্রত্যেকটা উইকে কিন্তু তাদেরকে 2টা করে কুইজ পরীক্ষা দিতে হচ্ছে। তাহলে একজন মানুষ যখন
মানে প্রতি সপ্তাহে 2টা করে পরীক্ষা দেয় এবং বেশ হাই প্রেশার সিচুয়েশনে 2টা করে পরীক্ষা দেয়, তার কাছে কিন্তু পরীক্ষা ব্যাপারটাকে আর অতটা ভীতির কিছু মনে হয় না, বরং একটা রেগুলার রুটিনের মতোই মনে হয়। সো এই ব্যাপারটাই আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা পরীক্ষাকে প্রাথমিক অবস্থায় ভয় তোমাকে লাগবেই, ভয়কে জয় করতে পারবা তখনই যখন এই জিনিসটা তুমি বারবার চর্চার ভিতরে রাখবা বা রেগুলার পরীক্ষা দিবা। তাহলে ভাইয়া করণীয় কি? আমরা তো সবাই নটরডেমে এই মুহূর্তে অ্যাডমিটেড না, কোনো সমস্যা নাই। তোমরা যারা উদ্ভাসের কোর্সে আছো তোমরা জানো যে তোমাদের জন্য কিন্তু উদ্ভাসের পক্ষ থেকে প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে কিন্তু এক্সামের ব্যবস্থাও রাখা হয়েছে। অফলাইন বলো বা অনলাইন বলো, এমসিকিউ বলো বা চাপটা শেষে রিটেন এক্সাম বলো, সব কিছুরই কিন্তু ব্যবস্থা আছে। কাজেই তোমাদের যত রকমের এক্সাম ভীতি সব কিন্তু তোমরা উদ্ভাসের সাথেই এই ভীতিগুলোকে কাটিয়ে উঠতে পারবে এবং তোমাদের ফাইনাল যে পরীক্ষা সেই ফাইনাল পরীক্ষায় খুব সুন্দর মতো নিজেদের সামর্থ্যের শতভাগ প্রয়োগ করে নিজেদের যতটুকু আমরা পড়ছি সেই পড়াটুকুকে কমপ্লিটলি অ্যাপ্লাই করে ভালো একটা রেজাল্ট আমরা বের করে আনতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, গ্রুপে হচ্ছে একটা প্রশ্ন পাইছিলাম যে উদ্ভাসের এক্সাম সিস্টেম নিয়ে। তো উদ্ভাসের এক্সাম সিস্টেমটা একটু শর্ট করে বলে ফেলি যে আমাদের যারা অফলাইনের স্টুডেন্ট তারা যেটা হয় যে তারা আজকে যেই ক্লাস করলো নেক্সট ক্লাসের দিন, ধরো নেক্সট ক্লাস আগামীকালকে, তাহলে আজকে যেই টপিকের উপর ক্লাসটা করানো হয়েছে সেই টপিকের উপর নেক্সট ক্লাসে একটা এক্সাম দেয়, বুঝছো? তো উদ্ভাসে তার মানে প্রতিদিনই তোমার এক্সাম থাকে। আবার তোমার একটা চ্যাপ্টার শেষ করলে সেই চ্যাপ্টারের উপর তোমার হচ্ছে সিকিউ এক্সাম হয়, যে তোমার প্রতিদিন যে এক্সামটা হয় ডেইলি এক্সাম এমসিকিউর উপর ভিত্তি করে, অধ্যায় শেষ হলে অধ্যায় ভিত্তিক সিকিউ এক্সাম হয়। এরপরে হচ্ছে তোমার একটা প্রি অ্যাডমিশন এমসিকিউ এক্সাম হয় অধ্যায় শেষ হলে। অর্থাৎ এমসিকিউ যা দরকার সেটা তোমার প্রতিদিনই যাচাই হয়ে যাচ্ছে, তোমার সিকিউ এর উপরও প্র্যাকটিস হচ্ছে। এরপর হচ্ছে তোমার প্রি অ্যাডমিশন যেটা অর্থাৎ অ্যাডমিশনের একটু আগাম প্রস্তুতি, সেটা কিন্তু তোমার ওই একাডেমিক লাইফ থেকে অনেকটা হয়ে যায় আর কি। আচ্ছা, আর হচ্ছে এই তো মোটামুটি এই হচ্ছে এক্সাম সিস্টেম উদ্ভাসের। এবং কোর্স শেষে তখন আবার গিয়ে তোমার ওই পেপার ফাইনাল এক্সামগুলো কোর্স শেষে হয়ে থাকে, একদম পূর্ণাঙ্গ ওই পেপারগুলোর উপরে তোমার হচ্ছে এই এক্সামগুলো হয়। আর এখন একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার হচ্ছে আসা প্রশ্ন, যে হচ্ছে অনেকের কলেজে একই সাথে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার পড়ানো হচ্ছে, তারা কিভাবে ম্যানেজ করবে? আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে প্রতি বছরই হয়। মানে আমরা যখন একাডেমিকের স্টুডেন্ট ছিলাম আমাদের সময় হচ্ছে বেশ কয়েকটা, মানে আমাদের কলেজে হচ্ছে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়ানো হতো, বাট বেশ কয়েকটা কলেজে হচ্ছে এরকম ডেভিয়েশন দেখা গেছে যে ফার্স্ট ইয়ারে সেকেন্ড পেপার ফার্স্ট পেপার দুইটা মিলেই পড়ানো হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম কেসেই হচ্ছে ফার্স্ট পেপারটাই আমরা গুরুত্ব দিব, বাট স্টিল আমরা এখনো হচ্ছে ডিসকাস করতেছি আসলে যে এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়, এবং আমরা আশা করব যে খুব অল্প সময়ের মধ্যে একটা ভালো সলিউশনে আমরা এসে দাঁড়াতে পারবো আর কি, যাতে স্টুডেন্টদের সার্বিক কল্যাণ হয়, এই প্রত্যাশাই থাকবে আর কি আমাদের। তোমরা অনেকেই এই কথাটা বলেছো যে কোন একটা ব্যবস্থা করতে, কোন একটা সিস্টেম করতে, যেন হচ্ছে যারা আমাদের সাথে একাডেমিকে যুক্ত আসতো তাদের কলেজ থেকে যেই সেকেন্ড পেপারের উপর যেই হচ্ছে চ্যাপ্টারগুলো আছে সেগুলোর যেন একটা হচ্ছে আমরা বিহিত করি, একটা একটা মডেল দাঁড় করতে পারি। তো আমরা সেটা নিয়ে একটু আলোচনা করছি, কাজ করছি। আর খুব শীঘ্রই তোমাদের কাছে একটা গুগল ফর্ম দেওয়া হবে, সেখানে তোমরা একটু কষ্ট করে আমাদেরকে জানিয়ে দিবা যে তোমাদের কলেজে ফার্স্ট ইয়ারে সেকেন্ড পেপারের কোন কোন অধ্যায়গুলো আছে, তোমরা হচ্ছে গুগল ফর্ম থেকে সেটা জানিয়ে দিবা। তোমাদের যেটা প্রাইভেট গ্রুপ সেখানে হচ্ছে সেই ফর্মটা চলে যাবে। এই হচ্ছে মোটামুটি বাংলা ইংলিশ আইসিটি নিয়ে যে প্রশ্ন ছিল, বাংলা ইংলিশ আইসিটি কোর্স খুব শীঘ্রই তোমাদের হচ্ছে লঞ্চ হয়ে যাবে, সেটা নিয়ে চিন্তা করার কিছু নাই। এটা নিয়ে আমি একটু বলি যে বাংলা ইংলিশ আইসিটি কোর্সগুলো হচ্ছে সবার জন্যই, মানে তুমি দেখা গেছে যে প্রাইম, পায়োনিয়ার বা হচ্ছে প্রোগ্রেসিভ যেই ব্যাচেরই হও না কেন, এটা আলাদাভাবে লঞ্চ করা হবে। হ্যাঁ, ইভেন যারা সায়েন্সের না বা হচ্ছে সেকেন্ড ইয়ারে পড়তেছে তারাও চাইলে হচ্ছে এই কোর্সে এই কোর্সে হচ্ছে এনরোল করতে পারবে এবং সেখান থেকে ক্লাস করতে পারবে আর কি। এবং রুটিনগুলো হচ্ছে ওইভাবেই রাখা হবে যাতে তোমার রেগুলার একাডেমিক কোর্সের সাথে কোনো হ্যাম্পার না হয় আর কি। মাহিদির প্রশ্নটা প্রোগ্রেসিভ ব্যাচ তাড়াতাড়ি শুরু করেন। প্রোগ্রেসিভ ব্যাচ তোমাদের ফার্স্ট ইয়ারটা 24 তারিখ থেকে শুরু হচ্ছে, সেকেন্ড ইয়ারটা 20 তারিখ থেকে শুরু হচ্ছে। অফলাইন ব্যাচও সেম ঘটনা, ফার্স্ট ইয়ার 24 তারিখ, সেকেন্ড ইয়ার 20 তারিখ থেকে শুরু হচ্ছে। আর যারা অফলাইনে আসো, এটা তো বলছি অলরেডি যে অফলাইনে যারা আসো তারা কিন্তু অনলাইনে যে ক্লাসগুলো হয় সেগুলো তোমাদের স্টুডেন্ট পোর্টালে তোমরা পেয়ে যাও। তো এটা হচ্ছে একটু জানা রাখি। আচ্ছা, এরপরে হচ্ছে এই তো এইচএসসি 25 নিয়ে কিছু বলেন, একজন জিজ্ঞেস করছে এইচএসসি 25 এর ওরিয়েন্টেশন আছে সম্ভবত একটু পরেই, তো ওটা নিয়ে হচ্ছে অর্ঘ ভাইরা তোমাদের সাথে কথাবার্তা বলবেন একটু পরে। তো এটা নিয়ে হচ্ছে আমরা খুব বেশি কিছু না বলি, ওই তো মোটামুটি যে ধরনের প্রশ্ন ছিল সেগুলো মোটামুটি অ্যানসার করে ফেলছি আমরা, রাইট? আসিফ, তুমি যদি বলে শেষ করো, স্টুডেন্টরা তোমার একটু মোটিভেশন শুনতে চায়, এরপর আমরা শেষ করে ফেলবো আজকে আলোচনা। না আসলে ভাই মোটিভেশনে তেমন কিছু নাই, বড় মোটিভেশন এইটাই যে ভালো করে পড়ো, এই তো। ওকে, ঠিক আছে, আমরা অনেক মোটিভেটেড হইছি, তাহলে সবাই ভালো থাকো, মোটিভেশন নিয়ে অনেক ভালো মতো পড়াশোনা হবে, রাইট? সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।